নমস্কার, অন্বেষা কলকাতা তৃতীয় দিনের অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে। আমি সোমা ঘোষকে অনুরোধ করছি অনুষ্ঠান শুরু করবার জন্য। নমস্কার, আজকে বিশ্ব বধিরতা সপ্তাহের আমাদের অন্বেষার যে প্রোগ্রাম হচ্ছে তার তৃতীয় দিন। সবাইকে অন্বেষার তরফ থেকে অনেক অনেক নমস্কার, শুভকামনা। আজকে অন্যান্য কালকে যে ছেলে মেয়েদের নিয়ে আলোচনাটা হয়েছিল সেটারই সূত্র ধরে আজকে মা বাবাদের কিছু প্রশ্ন আছে, সেইটাকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। মা বাবাদের প্রশ্নগুলো সুপ্রিয়দাকে বলবো, সেগুলো আমাদের কাছে এসছে। আমিও একজন মা, আমারও বধিরতাযুক্ত সন্তান আছে। তা আমি এবং স্নিগ্ধা দুজনে একই রকম, দুজনেই আমরা আমাদের বধিরতাযুক্ত ছেলে মেয়েদের ছোটবেলা থেকে গড়ে তোলার পিছনে যে যে অসুবিধে হচ্ছে এই সময়, সেগুলোকে নিয়ে সুপ্রিয়দার সঙ্গে আলোচনা করব। নমস্কার সুপ্রিয়দা। স্নিগ্ধাকে এবার একটু বলবো যে প্রথম প্রশ্নটাতে চলে যেতে। আচ্ছা, নমস্কার সুপ্রিয়দা, নমস্কার শুভা। আমরা আজকের অনুষ্ঠানটা এবারে শুরু করি। নমস্কার। অনেকগুলো মানে একটুখানি যদি পিছিয়ে যাই, আমরা গত মাসে এরকম আরেকটা আলোচনার মানে সভা ছোট করে করা হয়েছিল, যখন বেশ কিছু প্রশ্নের আমরা উত্তর দিতে পেরেছিলাম, আবার কিছু প্রশ্ন বাকিও রয়ে গিয়েছিল। তারপরেই আমরা ভেবেছিলাম এরকম আরেকটা দিন আলোচনা করতে পারলে ভালো হয়। তো এবং আমরা ভাবলাম যে বিশ্ব বধিরতা সপ্তাহে তাহলে এই অনুষ্ঠানটাকেও আমরা করি বা এই আলোচনাটাকেও করি। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিন উঠে এসেছিল, কিন্তু পুরোটা আলোচনা হবার অবকাশ ছিল না। সেটা হচ্ছে যে রুটিন, যে বধির শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, যখন তারা একটু একটু করে বড় হচ্ছে, দৈনন্দিন রুটিনের প্রয়োজনীয়তা আছে। একজন শিশুর মধ্যে ভালোভাবে তার মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি করা, তার মানে ভালো অভ্যাসগুলো তৈরি করে, এই রুটিনটা খুব দরকার সবাই বলে, আমরাও শুনি। তো আজ আমরা সুপ্রিয়দার কাছে এই পার্টিকুলার বিষয়টাতে একটু বিশদে শুনতে চাই। সুপ্রিয়দা। সুপ্রিয়দা, আপনার কাছে আজকে আমরা রুটিনের প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে চাই। থ্যাংক ইউ স্নিগ্ধা, থ্যাংক ইউ সোমা। যে এমনি সাধারণভাবে মনে হয় যে হ্যাঁ, তো এমনিতে মনে হয় যে রুটিন আর এত আলোচনার বিষয় কি আছে, কিন্তু আমার ইদানিংকালে বিশেষভাবে মনে হয় যে এই ডেলি রুটিন বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। একেবারেতেই যে একটা বাচ্চার হেলদি গ্রোথের জন্য যেমন ব্যালেন্সড ডায়েট লাগে, তেমনি তার ব্যালেন্সড ডেভেলপমেন্টের জন্য তার এই একটা ব্যালেন্সড ডেলি রুটিন খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়। এখানে ডায়েটের সাথে তুলনা করলাম এই কারণে যে একটা শিশুর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে এই যে একটা ছোট মানুষ থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠছে, এইটার দুটো দিক রয়েছে। একটা দিকে তা হচ্ছে তার গ্রোথ, যেটা ভীষণভাবে শারীরিক বৃদ্ধি আমরা বলি, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ, যেটাতে তার এই বিকাশটার সাথে তার মেন্টাল প্রসেস এটা ভীষণভাবে যুক্ত। এখন একটু পরিষ্কার করে বললে গ্রোথ আর ডেভেলপমেন্ট ব্যাপারটাকে একটুখানি বোঝার দরকার। গ্রোথটা হচ্ছে ফিজিক্যাল, যেটা তার শরীরের আকার আকৃতির পরিবর্তন হচ্ছে, ওজনের পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। আর ডেভেলপমেন্ট হচ্ছে যে তার যে শরীরের বৃদ্ধি ঘটছে, কিন্তু শরীরটা কাজ করতে পারছে। তো যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল গ্রোথ আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল গ্রোথ বলতে তার
ওজন বাড়ছে, তার দৈর্ঘ্য বাড়ছে। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে তার হাত পা গুলো সচল হচ্ছে, তো সে উঠতে দাঁড়াতে দৌড়তে ছুটতে খেলতে পারছে। তো অর্থাৎ একটা দিকে যেমন শুধু তার ওজন বা আয়তনের বৃদ্ধির কথা বলা হচ্ছে, অপরদিকে তার ফাংশনস গুলো সে ঠিক মতো করতে পারছে কিনা সেই জায়গাটার দেখা হচ্ছে। ফিজিক্যাল গ্রোথ বা ডেভেলপমেন্ট এই জায়গাতে বলতে গেলে সেটা হচ্ছে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেমন বললাম যে তার ওজন আয়তন ইত্যাদি বাড়ছে। ডেভেলপমেন্ট আমরা দুভাবে দেখছি ফিজিক্যালের, গ্রস মোটর, ফাইন মোটর। যে এই যে উঠছে দাঁড়াচ্ছে চলছে দৌড়চ্ছে এগুলো গ্রস মোটরের। ফাইন মোটর মানে সে আঙ্গুলে করে পেন ধরছে, মুঠো করে জিনিস ধরছে, হালকা জিনিস ভারী জিনিস সে বুঝে নিয়ে সেইভাবে সেটাকে ধরতে পারছে, আঁকছে, লিখছে, ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, সবেতেই তার ফাইন মোটরের কাজ রয়েছে। তো এইরকম আর কি। যদি আমরা গ্রোথের জন্য আমরা একটা ব্যালেন্স ডায়েটের কথা বলি, তো তাহলে এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, তার জন্যও তো এরকম কিছু একটা দরকার আছে। আমাদের 5টা সেন্স রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বা দেখা, শোনা, অনুভব করা, স্বাদ গ্রহণ করা, গন্ধ নেওয়া। এই 5টা ইন্দ্রিয়, যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় হচ্ছে আমাদের শরীরের জানালা, যেগুলো দিয়ে ইনফরমেশন আসে। আর এই ইনফরমেশন গুলোকে আমরা তারপর প্রসেস করি। এই প্রসেস করার জন্য আমাদের ইন্টেলিজেন্স, আমাদের মন ইত্যাদি এই সমস্ত গুলো লাগছে। আর তার ফল যেটা হচ্ছে, তার ফলেতে আমরা কিছু অ্যাক্টিভিটি করতে পারছি। এইটাই আমাদের ফাংশনটাকে তৈরি করে বা আমাদেরকে কার্যকরী করে তোলে। তো এই যে ইনফরমেশন পাওয়া, সেটাকে প্রসেস করা এবং সেই অনুযায়ী কিছু না কিছু অ্যাক্টিভিটি করা, এইটাই আমাদের বিকাশকে ডিনোট করে বা বিকাশটাকে দেখায়। এখন ঘটনা হচ্ছে যে তাহলে যদি আমাদের শরীরের যথাযথ বৃদ্ধির জন্য বা গ্রোথের জন্য আমরা ব্যালেন্স ডায়েট চাই, তাহলে আমরা বিকাশের জন্য কি ধরনের জিনিস চাইব? তো আমি এইভাবে বলি সব সময়তেই যে ব্যালেন্স ডায়েটে কি কি রয়েছে। 1 নম্বর কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর ভিটামিন, তারপর ফ্যাট আর মিনারেল। এই তো 5টা জিনিস আছে। তাহলে ব্যালেন্স রুটিনে কি থাকবে যেটা আমাদের ডেভেলপমেন্টকে এনশিওর করবে? দেখা যাক ব্যালেন্স ডায়েটে আমরা এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট আর মিনারেলের কথা বলছি, আমাদের দেশের বেশিরভাগ মানুষই তাদের মূল খাদ্যটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর মানে ভাত, মুড়ি, রুটি ইত্যাদি। আর তার সাথে সে একটু তরকারি খায়, সেখানে প্রোটিন আছে, ভিটামিন আছে, আর এই ঘি একটু, তেল একটু, এসব খায় যার মধ্যে ফ্যাট রয়েছে। আর জল খাচ্ছে যার মধ্যে থেকে মিনারেল পাচ্ছে, বা রস টস খাচ্ছে যেখান থেকে মিনারেল পাচ্ছে। তো কার্বোহাইড্রেটটা হচ্ছে যে আমাদের খাবারের সিংহভাগ আছে, এর প্রত্যেকটারই গুণাগুণ আছে। এই কার্বোহাইড্রেটের উল্টো দিকে আমি দেখি আমার ব্যালেন্স রুটিনেতে আমার গুড হ্যাবিটস অন এডিএল, এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে গুড হ্যাবিটস অন এডিএল, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, তার গুড হ্যাবিটস, এইটা আমাদের ডেইলি রুটিনের মূল কাঠামোটাকে তৈরি করে দেবে। তার সাথে ওদিকে দেখছি প্রোটিন খাচ্ছে, এদিকে আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস বা লার্নিং মানে যা কিছু ঘটছে, যা কিছু দেখছে, সেগুলো কি, তার ফাংশন কি, সেগুলো কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো জানা, শেখা, বোঝা, বা পরবর্তী সময়তে এই জায়গাটাতেই একাডেমিক অ্যাক্টিভিটি চলে আসবে। খাদ্যের দিকে এরপরে তো আমরা দেখছি ভাইটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উল্টো দিকে আমরা কি নেব? এন্টারটেনমেন্ট, ফ্রি প্লে, রিক্রিয়েশন। এইটা আমাদের বিকাশের ক্ষেত্রে ভাইটামিনের মতো কাজ করবে। তারপরেতে ওদিকে আছে ফ্যাট।
এদিকে আমরা কি দেখতে পাচ্ছি? লাভ, কেয়ার, পজিটিভ রিলেশনশিপ। বেশি হয়ে গেলে মুশকিল, কম হলেও মুশকিল। কম হলে নেগলেক্ট, বেশি হলে ওভার প্রোটেক্টেড। ঠিক ঠিক মতো হওয়া দরকার। লাস্ট মিনারেল, কম হলে, জল কম খেলে কি হবে? ডিহাইড্রেশন হয়ে যাবে। ওদিকে আমরা কি নেব? অটোনমি, ক্রিয়েটিভিটি। এটা বাচ্চাকে যদি আমরা তার ক্রিয়েটিভিটির সুযোগ না দিই, তাকে একটু স্বাধীনভাবে থাকতে না দিই, তার মতো করে সবকিছু যদি তার উপরে ইম্পোজ করি, সে হাঁপিয়ে উঠবে, ছটফট করবে, সে পারবে না। তো এইভাবে আমরা দেখবার চেষ্টা করি যে তার বৃদ্ধির জন্যে, শারীরিক বৃদ্ধির জন্য যেমন তার একটা ব্যালেন্স ডায়েট দরকার, তেমনি তার বিকাশের জন্য তার গুড হ্যাবিটস অন এডিএল, একাডেমিক অ্যাক্টিভিটিস বা লার্নিং অ্যাক্টিভিটিস, তারপরেতে এন্টারটেনমেন্ট, ফ্রি প্লে, রিক্রিয়েশন এর একটা যথেষ্ট ভালো রকমের জায়গা, লাভ, কেয়ার, পজিটিভ রিলেশনশিপ, আর এক মানে ক্রিয়েটিভিটিকে এনকারেজ করার মতো জায়গা বা তাকে একটু অটোনমি দেওয়া। এখন আমরা বাচ্চাকে যা ইচ্ছে খাওয়াতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেল এগুলো যেন মোটামুটি পায়, কোনোটা যেন ঘাটতি না হয়ে যায়। তেমনি রুটিনে তো আমরা যা ইচ্ছা রাখতে পারি, কিন্তু দেখতে হবে এই যে 5টা জিনিসের কথা আমরা বললাম, যে গুড হ্যাবিটস অন এডিএল, তার লার্নিং অর একাডেমিক অ্যাক্টিভিটিস, তার এন্টারটেনমেন্ট, ফ্রি প্লে, রিক্রিয়েশন, তার লাভ, কেয়ার, পজিটিভ রিলেশনশিপ, আর তার একটু অটোনমি, ক্রিয়েটিভিটির জায়গা, এইগুলো যেন থাকে। মুশকিলটা হচ্ছে যে আমরা ভীষণভাবে কনসার্ন বাচ্চার একাডেমিক অ্যাক্টিভিটি নিয়ে, কিন্তু অন্য জিনিসগুলো যদি সে না পায় ঠিক মতো, তাহলে কিন্তু শুধু একাডেমিক অ্যাক্টিভিটি দিয়ে সে কিছু করতে পারবে না, আর তার ভালোও লাগবে না। তো এই জন্যে এই রুটিনটাকে সাজাতে হয় এইরকম ভাবে যে এই সব জিনিসগুলো থাকবে। ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেমন মূল কোন জিনিসগুলোকে দেখি, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর কগনিটিভ ডেভেলপমেন্ট। এই 4টে এরিয়াকে আমরা খুব বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখি। আর এই ডেভেলপমেন্টগুলোকে এনশিওর করতে গেলে আমরা দেখব, একটু যদি আমরা মানে খুঁটিয়ে দেখি, দেখবো যে এই যে ডেলি রুটিনটার কথা আমরা বললাম, যে রুটিনের কি কি জিনিস থাকবে, এর মধ্যে থেকে আমরা কিন্তু এই জিনিসগুলোকে বার করতে পারবো। ঘটনা হচ্ছে যে আমরা আজকে যাদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদের বেশিরভাগটাই কমিউনিকেশন চ্যালেঞ্জেস, এরকম ধরনের বাচ্চা যাদের শোনার অসুবিধা আছে। শোনার অসুবিধা থাকার জন্য আমরা সবাই জানি যে এদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কিছু প্রবলেম হচ্ছে। এবার ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, নতুন করে বলার কিছু নেই, যে এই যে আমরা যা কিছু ডেভেলপমেন্টের কথা ভাবছি, সব ক্ষেত্রেতেই ভাষার একটা ভূমিকা রয়ে গেছে। ভাষার ভূমিকাটা যেমন কগনিটিভ ডেভেলপমেন্ট বলি বা সোশ্যাল ডেভেলপমেন্ট বলি, সব জায়গাতেই প্রাথমিকভাবে সোশ্যাল ডেভেলপমেন্টে ভাষার বিশাল ভূমিকা রয়ে গেছে। সোশ্যাল ডেভেলপমেন্টের সবচেয়ে বড় জিনিসই তো কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটা যদি ল্যাঙ্গুয়েজ না থাকে হবে না। এইবারে তো তাহলে আমাদের এই ডেলি রুটিনটার মধ্যে আমরা কি করব, একটু যদি দেখেন, এই সব জায়গাতে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারি। তাহলে ডেলি রুটিনটার জন্য আমরা কেন এত কথা বলছি, যে ডেলি রুটিনটা আমরা বাচ্চাটাকে মানুষ করতে চাই, মানুষ করার পিছনে আমাদের বেশ কিছু মানে কি বলবো,
বিধিবদ্ধ ধারণা আছে। বিধিবদ্ধ ধারণার মানে সেটা হচ্ছে যে পড়াশোনায় খুব ভালো হবে, রোগ টোগ হবে না, আমার সব কথা শুনবে, আর সকলের খুব প্রশংসা পাবে। এই ধরনের কিছু বিধিবদ্ধ ধারণা আছে আমাদের। এখন আমরা চাই ভীষণভাবে এটার একাডেমিক পারফরমেন্সটা এইটার উপরেতে খুব বেশি জোর দিয়ে থাকি। এর অনেক কারণ আছে। এর কারণ হচ্ছে যে মানে বহু কারণ আছে। এর একটা বড় কারণ যেটা, সেটা যে পড়াশোনা শিখলে মানুষ হবে, পড়াশোনা না শিখলে মানুষ হবে না। পড়াশোনা শিখলে ভালো চাকরি পাবে, পড়াশোনা না শিখলে ভালো চাকরি পাবে না। পড়াশোনা এমন একটা জিনিস যেটা কিছু মানে মিরাকুলাস চেঞ্জ এনে দিতে পারে। যে অত্যন্ত দরিদ্র পরিবারেরও একটি মানুষ, সে যদি পড়াশোনা শিখে হঠাৎ একটা বড় চাকরি পেয়ে যেতে পারে, তার কিন্তু আমূল পরিবর্তন ঘটে যাবে তার ব্যবহারিক জীবনে। এবং তার সাথে সাথে আমরা অনেকেই বাবা মা হিসেবে, বাবা মা ছাড়াও আমরা তো একজন মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে অনেক কিছু আমরা করে উঠতে পারিনি। এই যে যেগুলো করে উঠতে পারিনি সেইগুলো, বা এই করে উঠতে না পারার জন্য যত কিছু অসুবিধাজনক সিচুয়েশনের মধ্যে আমাদের পড়তে হচ্ছে, সেইটা যেন আমার বাচ্চাকে না পড়তে হয়। আমি স্ট্রাগল করেছি, আমি স্ট্রাগল করব, কিন্তু আমার বাচ্চাকে স্ট্রাগল করতে হবে না, যেন আমার বাচ্চাকে স্ট্রাগল করতে না হয়। তো এই সমস্ত চিন্তা ভাবনা এবং এছাড়াও আরো অনেক চিন্তা ভাবনাই আছে। তো সেখান থেকে, এবং আজকে বাজার দর এত বেশি, আমি এইটুকু মাইনে পাই, তাই দিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছি, কিন্তু আগামী দিনে তো আমাদের ছেলে মেয়ে যদি এইটুকু রোজগার করে তাহলে তো সে কোপ করতে পারবে না, তাকে তো আরো অনেক বেশি রোজগার করতে হবে, কেননা দ্রব্যমূল্য তো আরো দিন দিন বাড়তে থাকবে। এসব নানা চিন্তা আমাদের আছে। এই চিন্তাগুলো যে খুব ভুল তা কিন্তু নয়, চিন্তাগুলো ঠিক। কিন্তু গন্ডগোল যেটা হচ্ছে যে এই চিন্তাগুলোর জন্য আমরা শুধু ওই একাডেমিক অ্যাক্টিভিটিটাতেই জোর দিয়ে ফেলছি। আমরা তার জন্য যে মানে সুষম বিকাশ, এই সুষম বিকাশটার কথা আমরা চিন্তা করতে পারছি না। তার কারণ আমাদের কাছে ওই জাদুকাঠিটা হচ্ছে যে পড়াশোনার ভালো রেজাল্ট, সেটাই হচ্ছে জাদুকাঠি, সেটাই সবকিছু না পাওয়া জিনিসকে আমাদের সামনে এনে দিতে পারে। পড়াশোনার অবশ্যই দরকার, আমার এই কথাগুলোর মানে এই নয় যে পড়াশোনা করাতে হবে না, নিশ্চয়ই করাতে হবে, কিন্তু যতটুকু তাকে লার্নিং এর জন্য বা তার পড়াশোনার কাজের জন্য যতটুকু তাকে সময় দেয়া হবে, তার মতোই তাকে আরো সময় দিতে হবে তার ফ্রি প্লে, এন্টারটেনমেন্ট, রিক্রিয়েশন এইটার জন্য। কেননা ওই যে যতটা সে ফ্রি প্লে করতে পারবে, ততটাই সে প্রস্তুত হতে পারবে পরবর্তী সময়েতে আরো বেশি কনসেন্ট্রেট করার জন্য। যে বাচ্চা ফ্রি প্লে পাচ্ছে না, সে তার পড়বার সময়তে খেলা নিয়ে চিন্তা করছে, সে কনসেন্ট্রেট করতে পারছে না। ফলত একটা বাচ্চা যে প্রাণ ভরে খেলে এলো, তারপরে সে পড়তে বসলো, সে 1 ঘন্টাতে যতখানি সে পড়াশোনা বোঝাবুঝি করে নিতে পারবে, যে বাচ্চাটা সারাদিন খেলতে পারছে না, সে 1 ঘন্টাতে কিন্তু সেটা পারবে না করতে। কারণ তার মন একবার খেলায় চলে যাচ্ছে, আবার তাকে চিৎকার করে তাকে মানে ধরে আনতে হচ্ছে যে আবার পড়াতে মন বস। কি ওদিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিস, আমরা এইসব বলে থাকি। তার কারণ সে ভাবছে অন্য কথা, সে ভাবছে যে এখন যদি একটু অমুক জিনিসটা পাওয়া যেত, ওটা যদি খেলা যেত, খেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। তার কারণ ওইখানে তার খিদেটা সম্পূর্ণ হয়নি। তো এর ফলেতে এই যে আমাদের পড়াশোনা দিয়েই সবকিছু হয়ে যাবে, এই যে চিন্তা, এটার ফলেতে আমরা নিজেদের অজান্তেই বাচ্চাকে প্রেশারাইজ করতে থাকি। এবং তার ফলেতে কি হয় যে বাচ্চা আস্তে আস্তে তার রিজেকশন আসে পড়াশোনার প্রতি, ভালো লাগে না, তার অসহ্য হয়ে ওঠে কিছু কিছু সময়তে, এবং তার এই রিয়াকশনটা আমাদেরকে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড করে তোলে। আমরা ভাবি যে তাহলে আমরা কি করব, একে তো কিছুতেই ঠিক মতো পড়াশোনা করাতে পারছি না, তাহলে আমরা কি করব? তো এর উত্তর একটাই, হচ্ছে যে একটা ব্যালেন্স ডেইলি রুটিন।
ব্যালেন্সড বলতে যে যে জিনিসগুলো থাকার দরকার সেগুলো আমি বললাম। এরপরেতে আর কতগুলো জিনিস হচ্ছে যে এই যে ডেলি রুটিন তার জন্য আমরা দিচ্ছি, আমাদেরকে এটাও ভাবতে হবে যে সত্যি আমাদেরও কি কিছু ডেলি রুটিন আছে ঠিক মতো। আমরা কি বাড়ির মেম্বাররা যে যা ইচ্ছা তাই করি, নাকি মানে একসাথে আছি কিন্তু প্রত্যেকেরই রুটিন আলাদা? এইগুলোকেও কিন্তু ভাবার দরকার। আমরা ডিসিপ্লিনের কথা অনেক বলি, এখন কাজকর্ম নানা কারণেতে পরিবারের এক একজন মানুষ এক এক রকম ভাবে চলতে হয়, কিন্তু তার একটা কোথাও একটা ফ্রেমওয়ার্ক থাকার দরকার, যেখানে মানে এটা একটা আমরা একসাথে আছি, সেটা দুজনই থাকি বা তিনজনই থাকি বা পাঁচজনই থাকি, তাদের কোথাও কমন কিছু এজেন্ডা থাকা দরকার। তো সেই জায়গাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ ডেলি রুটিন একটা সিস্টেম। এইরকম যদি বাড়ি হয়, একজন 6টায় ওঠে, একজন 9টায় ওঠে, একজন 12টায় ওঠে, একজন 10টায় ওঠে, এই 4টে মেম্বার 4টে সময় ওঠে, তাহলে তো ভারী অদ্ভুত ফ্যামিলি। তো একজন ডিনার করছে 9টার সময়, একজন করছে 12টার সময়, একজন 7টার সময় এসে ডিনার করে চলে গেল। তো অন্তত এই ব্রেকফাস্টটা আর ডিনারটা এইগুলোকেও তো একসাথে করার কথা ভাবতে হবে। শেয়ারিং না কর, মানে শেয়ারিংটা হবে কি করে তাহলে? তো এই যে ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চার জন্য আমরা অনেক কিছু ভাবছি, অনেক কিছু তাকে করতে হবে, কিন্তু আমরা একবারও ভাবছি না যে এই বাচ্চাটা কিন্তু একটা মডেল চাইছে, একটা দেখে দেখে শিখতে চাইছে, শুধু মুখের কথা শুনে সে করতে পারছে না। আর আমরা যদি এই মডেলটাকে ঠিক মতো দিতে পারি, তাহলে মুখের কথার অর্থটা দরকার হবে না। আরো কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, যে ডেলি রুটিনটা কিন্তু একটা সিস্টেম। ডেলি রুটিনটা একটা কালচারকে ডিনোট করে একটা ফ্যামিলির, এবং অনেক সময় এটা ওই ফ্যামিলির ফিলোসফি বা ভ্যালুর সাথে রিলেটেড। এবং রুটিন মানেই একটা রিজিড জিনিস তা কিন্তু নয়। রুটিন একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু তার মধ্যে ডাইভার্সিটি থাকবে। আমি যেমন রোজই ডাল আর ভাত খাই না, রোজই পেঁপে সেদ্ধ খাই না, মানে কিন্তু খাওয়ার সময়টা আমার ঠিক আছে, কিন্তু কি খাচ্ছি তার মধ্যে বৈচিত্র্য আছে। আবার মাঝে মাঝে আমি ওই খাবার সময়টাকেও ভেঙে ফেলি। তার মানে কি, রুটিন থাকবে, রুটিনের বৈচিত্র্যও থাকবে, আবার মাঝে মাঝে রুটিন ভাঙার আনন্দটাও থাকবে। এই যে 365 দিনে এক রুটিন, এটা চলতে পারে না। তার জন্য মাঝে মাঝে রুটিন ভাঙতে হয়। যেদিনটা রুটিন ভাঙবো, রুটিন ভাঙারও একটা আনন্দ আছে। রুটিন ভাঙার আনন্দ আছে বলেই রুটিনটা আছে। রুটিনটা আমরা হয়তো সপ্তাহে একদিন বা মাসে একদিন ভাঙতে পারি, তার জন্য অন্য 7টা দিন বা অন্য 30টা দিন আমরা রুটিনটাকে মেনটেন করি। যদি সেইটা মেনটেন করি, তাহলে একটা দিন ভাঙার আনন্দটা পাবো, নাহলে ওই ভাঙার আনন্দটা পাবো না। তো এই জিনিসগুলোকে ভাবতে হবে। আরেকটা হচ্ছে যে রুটিনটা কখনো মানে চাপিয়ে দেওয়াটা হতে পারে না। রুটিনটা চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আমরা জেনে নিলাম যে এই জিনিসগুলো থাকার দরকার। এবার আমরা একটা বাচ্চার, আপনি বলবেন যে ঠিক আছে, রুটিন তো আমাদেরকে ফলো করবে, আমরা মডেল হব, তাহলে আমরাও কি রোজ পড়তে বসতে হবে নাকি? আমাদেরও কি রোজ ওই পিকেদের সরকারের গ্রামার বই খুলে বসতে হবে? আমি তো আর সেই কথা বলিনি। আপনাকে পড়তে বসতে হবে না, কিন্তু ওকে তো পড়তে বসতে হবে। এইখানেতে আমরা বলি যে আলাপ আলোচনা করি না বাচ্চার সাথে, তাকে অপশন দিই না। আমরা অনেক সময়তেই অনেক অভিযোগ শুনি যে সব সময় টিভি দেখছে, কি করে টিভির নেশা কাটাবো, মোবাইল নিয়ে পড়ে আছে, কি করে মোবাইলের নেশা কাটাবো, ইত্যাদি ইত্যাদি নানা জিনিস শুনি। এখন ঘটনা হচ্ছে যে একটা জিনিস আমরা ভীষণভাবে দেখি, যে বাচ্চাকে ইনস্ট্রাকশন দেওয়াটা কিন্তু আমাদের সকলের একটা মজ্জাগত ব্যাপার, খুব সহজে দিয়ে ফেলি, কিন্তু সেইটাই যদি নিজেকে পালন করতে হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। যখন বলি যে আচ্ছা টিভিটা বাড়িতে আছে বলেই তো দেখছে,
তো টিভিটা যদি না থাকতো তাহলে কি করে হবে? তাহলে তো মুশকিল, তাহলে সবাই টিভি দেখবে, শুধু বাচ্চারা টিভি দেখবে না, এটা কেমন করে হবে? তাহলে এবার নেগোশিয়েট করা যাক যে তুমি টিভি দেখবে। এবার তোমার টিভি দেখার একটা, তুমি কি কি প্রোগ্রাম দেখবে বলো, তোমার টিভি দেখার একটা সময় করে দেওয়া যাবে। এবার সময়টা যখন করে দেওয়া হলো, যে মা ছেলে একসাথে বসে তারা নেগোশিয়েট করে একটা টাইম ঠিক করলো, মা পড়াতে বসেছে, এবার দেখতে পাচ্ছে যে ওর পড়াশোনার সময় শেষ হয়ে গেছে, এবার ওর টিভি দেখার সময়, কিন্তু মা চুপচাপ আছে। বাচ্চা যেহেতু ঘড়ি দেখেনি, বুঝতে পারেনি, মা ভাবছে যে ও সময়টা পেরিয়ে গেলে অসুবিধাটা কি, যতটা পড়ে নিচ্ছে নিক না, তারপরে তো টিভি দেখবে খন। এবার বাচ্চার যখন খেয়াল হলো, বাচ্চা তখন রেগে গেল যে 15 মিনিট হয়ে গেছে, তুমি আমার টিভি দেখার সময়টা দিলে না। মা তখন তাকে বোঝাচ্ছে যে পড়াশোনাটা তো আগে, কিন্তু মা এটা বুঝতে, তার মধ্যে একটা অবিশ্বাসের জন্ম দিল, যে মাকে সে অবিশ্বাস করতে শুরু করলো, এইখানে মিসট্রাস্ট শুরু হলো। তো যদি এরকম ঘটে, তাকে ডেকে বলতে হবে যে দেখো বাবা, তোমার টিভি দেখার সময় এসে গেছে, তুমি এখন পড়া রেখে দাও, টিভি দেখে নাও। আর যদি তুমি ভাবো যে না, পড়াটা কন্টিনিউ করে তারপর টিভি দেখবে, অ্যাজ ইউ লাইক। তো এটা যদি মা করতো, তাহলে কিন্তু ছেলেটার বিশ্বাস আসতো মায়ের উপরেতে, এখানে মিসট্রাস্ট তৈরি হতো না। এই যে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েকে কতটা বিশ্বাস করতে পারি, এটাও একটা খুব বড় বিষয়। সুতরাং শুধু রুটিন নয়, রুটিনের সাথে সাথে কতগুলো জিনিসকে আমাদেরকে মানতে হবে। রুটিন শুড বি ফ্লেক্সিবল। রুটিনের মধ্যে কি কি থাকবে সেগুলো তো বলা হলো, কিন্তু রুটিনের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে, রুটিন চাপিয়ে দেওয়া যাবে না, মাঝে মাঝে রুটিন ভাঙার আনন্দ পেতে হবে। হ্যাঁ, এবং রুটিনটাকে যদি বাচ্চার জন্য রুটিন তৈরি করি, তাহলে বাচ্চার সাথে বসে এটা দুজনে মিলে একসাথে করতে হবে, এবং এই রুটিনটাকে দুজনেই রেসপেক্ট করতে হবে। এবং তার জন্য আমি হচ্ছি বড়, আমাকে প্রথমত রুটিনটাকে রেসপেক্ট করতে হবে, আমার দেখে বাচ্চাও রুটিনটাকে রেসপেক্ট করবে। কিন্তু কখনো যদি ও রুটিন ভাঙে, তাহলেই মারধর, চিৎকার চেঁচামেচি ইত্যাদি না করে আস্তে আস্তে বোঝাতে হবে যে ঠিক আছে, বাচ্চা তো একদিন ভুল করতে পারে, বাট এটা কেন করছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বাচ্চারা ভীষণ ভাবে চায় কেন, মাঝে মাঝে প্রশ্ন করে মা কেন। এই যে মা কেন, যেটাই আপনি বলছেন মা কেন, আর তখন মাঝে মাঝে মেজাজটা খারাপ হয়ে যায়, এই সব কিছুর উত্তর তোকে দিতে হবে নাকি? আশ্চর্য ঘটনা। এই যদি আমার সাথে হতো, আমি জিজ্ঞেস করতাম যে এটা কেন, আর যদি না আমি ঠিক মতো কেনর উত্তরটা পেতাম, তখন আমি বাড়িতে এসে বলতাম যে এটা নিয়ে, ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে, এটার কারণটা ঠিক বুঝতে পারলাম না। আর বাচ্চাটা যখন আমাকে জিজ্ঞেস করছে যে মা কেন, বাবা কেন, তখন কিন্তু আমি বলছি সবকিছুর তোকে প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে যখন আমার কাছে আমি যেটা করতে বলেছি তার জাস্টিফিকেশন নেই, তখন আমি এইভাবে জুলুম করি যে সবকিছুর উত্তর তোকে দিতে হবে। সুতরাং আমি বাচ্চাকে যেটা বলবো করতে, তার জাস্টিফিকেশনটা যেন আমার কাছে থাকে, এবং জাস্টিফিকেশনটা যেন এমন হয় এটা অ্যাকসেপ্টেবল বাচ্চাটার কাছেও। পরীক্ষার সময় দিনরাত পড়তে হবে, এটা আমার কাছে জাস্টিফাইড মনে হতে পারে, কিন্তু এইটা কোনো জাস্টিফিকেশন নয়। তার কারণ দিনরাত পড়লে কি হবে, তার ভিটামিন পাবে কোথায়? পড়াশোনাটা তো হলো প্রোটিনের কাজ, ভিটামিনটা কোথা থেকে পাবে, মিনারেলটা কোথা থেকে পাবে, ফ্যাটটা কোথা থেকে পাবে? তো সেটাও ভাবতে হবে যে পরীক্ষা বলে হ্যাঁ পড়াশোনায় একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু তার মানে তার রিক্রিয়েশনটা ছেড়ে দিলে হবে না। তাকে আর কিছু করতে হবে না, তোমাকে বাইরে যেতে হবে না, তোমাকে খেলতে হবে না, সবকিছু বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম, শুধু পড়াশোনা করে যাও, তার কারণ 15 দিন বাদে তোমার পরীক্ষা আছে, এটা হবে না। কিন্তু যদি ডেলি রুটিনটা ঠিক মতো মেনটেন করা হয়, এবং সেটা বাচ্চার সাথে হ্যালো, এবং বাচ্চার সাথে নেগোশিয়েট করে যদি ডেলি রুটিন মেনটেন করা হয়, তাহলে কিন্তু ওই পরীক্ষার 15 দিন আগেতে সবকিছু ছেড়ে দিয়ে শুধু বই মুখে গুঁজে বসে থাকতে হবে না। ঠিক আছে? তো এটা শুধু বধিরতা যুক্ত বাচ্চা বলে নয়, যে কোনো বাচ্চার জন্যই। বলুন। ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে আপনি যে এতক্ষণ মানে এটা আমার মনে হয় যে এটা শুধু বধিরতা যুক্ত বাচ্চা বলে নয়, না, এটা তো ইউনিভার্সাল, মানে প্রত্যেকটা শিশুর জন্য এটা প্রয়োজন। তার বধিরতা থাক বা না থাক, প্রত্যেকটা শিশুর জন্য এটা প্রয়োজন, ভালো থাকার জন্য। এক্স্যাক্টলি। আর আমার ভীষণভাবে মনে হয় স্নেহা যে এই বাচ্চাদের নিয়ে আমরা যত কথা বলছি,
প্রথমত সে কিন্তু বাচ্চা, সে একটা মানুষ, তার একটা জায়গায় বিশেষ ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে সে মানুষটা অন্য কিছু হয়ে যায়নি, সে বাচ্চাটা অন্য কিছু হয়ে যায়নি, সে কিন্তু সেই বাচ্চাটাই আছে। সুতরাং সব বাচ্চার জন্যই এই রুটিনের ব্যাপারটা এতখানি ইম্পর্টেন্ট, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য শুধু বধিরতাযুক্ত বাচ্চা বলে নয়, সমস্ত বাচ্চার সাথেই নেগোশিয়েট করে এই রুটিনটা তৈরি করা উচিত। রুটিনের মধ্যে ফ্লেক্সিবিলিটি রাখা উচিত, রুটিন ভাঙার আনন্দ সব বাচ্চাকে পাইয়ে দেওয়া দরকার। যে মাঝে মাঝে আমরা সকালবেলা উঠে আজকে পড়া হবে না, আজকে আমরা বেরিয়ে পড়বো, আজকে আমরা মজা করব। তো এরকম মাঝে মাঝে একটা দিন করলে কিন্তু পড়াশোনার বিশাল কিছু অসুবিধা হয়ে যাবে না, এই বাচ্চাটা অমানুষ হয়ে যাবে না, তার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে একদিন রুটিন ভাঙার যে আনন্দটা পেল, সে কিন্তু আরো 30টা দিন ওই রুটিনটা মেনটেন করার মতো রসদটা পেল। এই জিনিসটাকে ভাবতে হবে। থ্যাংক ইউ, খুব ইলাবোরেট ডিটেইল আনসার দিয়েছেন আমাদের প্রশ্নটা। থ্যাংক ইউ। এর পরের প্রশ্নে আসি স্নিগ্ধা। নিশ্চয়ই। পরের প্রশ্নটা সুপ্রিয়দা, আমাদের এখনকার অবস্থা অনুযায়ী আমাদের বাচ্চাগুলো এখন খুবই অসুবিধার মধ্যে রয়েছে, অনেকদিন বাড়িতে রয়েছে, বাড়ি থেকে বেরোনোরও উপায় নেই। সম্ভবত আগামী কতদিন পর আবার বেরোবে সেই নিয়ে যথেষ্ট আমাদের মধ্যে সংশয় আছে, কবে আবার বেরোতে পারবে। আর এখন উপায়ও নেই, এখন ঘরের বাড়িতেই থাকতে হবে, সেটাই শ্রেয় সবার জন্য। সেক্ষেত্রে যেটা হচ্ছে আর কি, বাচ্চাদের বাড়ির পরিবেশটা কিরকম হওয়া দরকার, যেটা বেশ একটা বাচ্চা শেখার জন্য মনোগ্রাহী হবে, বাচ্চা শিখবে, এরকম একটা পরিবেশ তৈরি করা আমাদের বাড়িতে কিরকম পরিবেশ হওয়া দরকার? আমার মনে হয় যে তো বাড়ির পরিবেশটা তো সকলের কাছেই, প্রত্যেক দিনে এই বাড়িটার মধ্যে থাকতে থাকতে মনে হয় বাড়িটা খুব খারাপ, আর তারপর কিছুদিন পরেতে বাড়ির বাইরে বেশ কিছুদিন কাটিয়ে আসার পর মনে হয় যে বাড়িটাতেই ফিরি, তখন মনে হয় যে বাড়িটা সত্যি কত সুন্দর। তো বাড়ির পরিবেশ যে সকলেরই খুব খারাপ সেরকম নয়, কিন্তু সব বাড়িগুলো তো এক নয়, সব বাড়ির ঘরের সংখ্যা এক নয়, সব বাড়ির রং এক নয়, সব বাড়ির ফার্নিচার এক নয়, হ্যাঁ, আর সব বাড়িতে মানুষের সংখ্যাও এক নয়, বা যে মানুষগুলো আছে সেগুলোও এক নয়। কিন্তু এই যে পরিবেশের মধ্যে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা পাল্টাতে পারি না। আমি ঘরগুলোকে 2টো ঘরকে 4টে ঘর করে তুলতে পারবো না, দেওয়ালটাকেও রোজ রোজ পাল্টে ফেলতে পারবো না, ফার্নিচার গুলোকেও রোজ রোজ পাল্টে ফেলতে পারবো না। তো কিছু জিনিস আছে যেগুলো রিজিড, যেগুলো ফিক্সড, ওগুলোকে আমি পাল্টাতে পারি না, কিন্তু ওগুলোও আমার পরিবেশ। আর বাদবাকি কিছু আছে, যে বাদবাকি যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মানুষ, এই মানুষের মধ্যে রিলেশনস রয়েছে, কেউ বাবা, কেউ মা, কেউ দাদা, কেউ দিদি, কেউ হয়তো দাদু বা ঠাকুমা ইত্যাদি রিলেশনের মানুষগুলো রয়েছে। আর মানুষ এমন একটা জিনিস, এরা মুহূর্তে মুহূর্তে নিজেদেরকে পাল্টাতে পারে, মুহূর্তে মুহূর্তে নিজেদেরকে ইন্টারেস্টিং করে তুলতে পারে। তো কিভাবে পারে? যে তাদের বিহেভিয়ার, তারা কিভাবে ব্যবহার করবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, কিভাবে কাছে টানবে, কিভাবে দূরে সরাবে ইত্যাদির মধ্যে দিয়ে তারা কিন্তু নতুন নতুন হয়ে উঠতে পারে প্রতিটি মুহূর্তে মুহূর্তে। তো ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যখন পরিবেশের কথা বলি, আমরা ইট কাঠ পাথর রং বা ফার্নিচার এইগুলোর কথা, এগুলো তো আছেই পরিবেশে, কিন্তু এইগুলোর কথা উল্লেখ করি না, উল্লেখ করি পরিবেশের মানুষজন। তো পরিবেশের মানুষজন কি রকম ভাবে ব্যবহার করবে অন্যান্য মানুষগুলোর সাথে, প্রতিটি মানুষ অন্য মানুষগুলোর সাথে কিভাবে ব্যবহার করবে, সেই জায়গাটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে কিভাবে ব্যবহার করবে, এইটা যদি ভাবি, আমি একটু নিজের দিকে তাকাই যে আমি কি ব্যবহারটা মানুষের থেকে প্রত্যাশা করি। যে ব্যবহারটা মানুষের থেকে প্রত্যাশা করি সেটা হচ্ছে যে আমাকে যখনই কেউ দেখবে সে হাসি মুখ করবে আমার দিকে, এবং সেইটা বোঝাবে যে তুমি এসছো, খুব ভালো লাগছে। কিন্তু তো তার মানে কি, আমাকে গ্রহণ করছে, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার প্রেজেন্সটাকে, আমার উপস্থিতিটাকে সে রেকগনাইজ করছে,
সে রেসপেক্ট করছে। তো এই জিনিসটা কিন্তু আমরা সকলে চাই, এবং আমরা বড়রা এটা না পেলেও আমরা মানিয়ে নেবার চেষ্টা করি, কিন্তু ছোটরা কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলোকে খুব কাঁচা ভাবে চায় যে আমার উপস্থিতিটা অ্যাপ্রিসিয়েটেড হোক। তো এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে একটা বাচ্চার সাথে সবসময় কপাল কুঁচকে কথা না বলা, মেজাজ দেখিয়ে কথা না বলা, হ্যাঁ, তাকে সবসময়তেই আদর দিয়ে মাথায় তোলার কথা আমি বলছি না, আমি তার সমস্ত বায়নাকে মেনে নেওয়ার কথা আমি বলছি না, কিন্তু তাকে যদি না করতে হয় কোনো ব্যাপারেতে, কোনো বিষয়েতে, সে নাটাও কিভাবে করতে হবে, উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট, যে কিভাবে না করা যাবে। একদিকে যেমন একটা রিসেপটিভ এনভায়রনমেন্ট আমরা বলি, গ্রহণযোগ্য পরিবেশ, তাকে বা শুধু একজনকে নয়, প্রত্যেকের কাছে একটা গ্রহণযোগ্য হয়ে ওঠা। আর এর জন্য যেটা লাগে মূলত, যে একটু শান্ত ধীর স্থির হতে লাগে। যদি আমরা খুব টেনশনে থাকি, যদি আমরা খুব কোনো কিছুতে বায়াসড হয়ে থাকি, তাহলে কিন্তু এই শান্ত ব্যাপারটা একটু ডিফিকাল্ট আনা। আর এগুলো ঠিক অভিনয় করে হয় না, এগুলো ভিতর থেকে আসতে হয়। তার জন্য যে একটু মানে ফ্রি অফ টেনশন যদি থাকা যায়, একটু যদি রিল্যাক্স থাকা যায়, সেটা ভালো। আমি বলছি না যে আমরা সবসময় কি আমাদের টেনশন হবে না, আমরা সবসময় খুব মানে লাড়ালাপ্পা করে মানে টেনশনহীন জীবন যাপন করব, তা তো হয় না। কিন্তু কতগুলো জিনিস, যে এই যে বিশেষ করে এই সময়টাতে যে লকডাউন পিরিয়ড চলছে, তো এই সময়তে আমাদের বিশেষ কিছু মানে স্ট্রেস তৈরি করেছে। এমনিতেও বেশ কিছু স্ট্রেস আমাদের সব সময় থাকে, যেমন এই সবকিছু ছেড়ে দিয়েও এই বাচ্চার পড়াশোনা, বাচ্চার একটা বিশেষ ধরনের চ্যালেঞ্জ তো রয়েইছে, তার সাথে তার পড়াশোনার চাপ আছে, ইত্যাদি ধরনের টেনশন আমাদের এমনিতেই আছে। তার সাথে সাথে আবার এই কোভিড-19 প্যান্ডেমিক এলো, তার লকডাউন এলো, রোজগার পাতি নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে, বাইরে বেরোনো, গাড়ি ঘোড়া বন্ধ, ইত্যাদি ইত্যাদি নানা রকমের অসুবিধা তৈরি হচ্ছে। প্রত্যেক দিনের জীবনযাপনটাও এমন একটা অবস্থায় এসেছে যে কবে এর থেকে মুক্তি পাওয়া যাবে সেটা বোঝা যাচ্ছে না। তো এই সমস্ত কারণে আমাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতার কারণটা আমরা অনেক সময়তে বুঝতে পারি না, কিন্তু অস্থির হয়ে উঠি। তো কারণটা যদি বোঝার একটুখানি চেষ্টা করি, এবং এই কারণটা থেকে মানে কিছু কিছু জিনিস আছে এই কারণগুলোর, যেগুলোকে আমাদের মানতে হবে। আমি যদি অধৈর্য হয়ে পড়ি যে আর এর পারা যাচ্ছে না, কতদিন ধরে এইভাবে থাকবো, আমি একজন বয়স্ক মানুষ, মানে পূর্ণবয়স্ক মানুষ, আমি যদি এই টেনশনটাকে ধরে রাখতে না পারি, তাহলে একটা বাচ্চা, তার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া বন্ধ হয়ে গেছে, তার ভিতরেও তো একটা চাপ তৈরি হচ্ছে, সে সেই চাপটা ধরবে কি করে? বরং উল্টোটা হওয়ার দরকার, আমার তাকে বলার দরকার যে ঠিক আছে বাবা, এসো আমরা অন্য কিছু করি। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা বাড়ির পরিবেশকে ঠিক রাখতে চাই, একটার দিকে হচ্ছে যে বাড়িতে শান্তিটা বজায় রাখতে হবে। কিভাবে রাখবেন সেটা তো চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু বাড়িটা একটু শান্তিতে থাকুক। আর আরেকটা হচ্ছে যে স্ট্রেসের আরো অনেক কারণ, যে একই বাড়িতে কেউ কেউ বেশ রিল্যাক্সড আর কেউ কেউ খুব টেনসড। এখন টেনশনের অনেকের ধাতই আছে, টেনশন করে, কিন্তু তার অনেক কারণও থাকে অনেকের টেনশনের। যে অনেক সময় আমরা দেখা যায় যে বাড়ির বিভিন্ন কাজের যে সমস্ত রেসপন্সিবিলিটি আছে, সেগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, একজনের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, আর সে বেচারি পারছে না, আর পারছে না বলে সে টেনসড হয়ে যাচ্ছে। তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি ফ্যামিলি মেম্বারদের মধ্যে এইটা দরকার। তার মানে এই নয় যে ইকুয়াল রেসপন্সিবিলিটি এটাও যেমন ভাবতে হবে, তেমনি কার কতখানি করার সুযোগ আছে বা সামর্থ্য আছে সেটাকেও ভাবতে হবে। সেইভাবে ভেবে মানে সকলের সমান ভাগে ভাগ করা দরকার কাজগুলোকে। অতএব একজন বুড়ো মানুষ, তার উপরও 5টা কাজের ভার পড়ে গেল, এটা তো হয় না। সুতরাং
যার যতটুকু কাজ করার সুযোগ আছে বা অবস্থা আছে সেই অনুযায়ী বেশ কিছু কিছু রেসপন্সিবিলিটিকে ভাগ করে নিতে হবে। এইটা হলে কি হয় যে সকলের উপর থেকেই চাপ একটু কমে, আর প্রত্যেককে একটুখানি প্রোডাক্টিভ হয়ে উঠতে হয়। একজন খুব অলস হয়ে দিন কাটাচ্ছে আর একজন সারাদিন খেতে পারছে না, এইটা করলেও হবে না। বাড়িতে মানে নিজেদের মধ্যে ছেলে মেয়েদের সাথে একটু ফান অ্যাক্টিভিটি করার দরকার, যে মজা করা, হাসি আহ্লাদ করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর এর সাথে সাথে এই যেহেতু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন এসেছে, এই করোনা নিয়ে বেশ আতঙ্ক, আর সবসময় টিভিতে আর মিডিয়াতে মানে মানুষকে আতঙ্কিত করে তোলার একটা ব্যবসা চলছে, এইটাকেও বুঝতে হবে আর কি। এগুলো ওদের টিআরপি বাড়াবার জন্য ওরা দিনরাত করে যাচ্ছে, বলছে এখন তো কমছে, আবার শীতকালে আবার বাড়বে। আরে শীতকালে বাড়লেও শেষ হবে না, আবার হবে, আবার একবার যারা হয়েছে তারা আবার দ্বিতীয়বার হবে। এ তো ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে মানে মানুষকে আতঙ্কিত করে তুলছে। আর যত ভয় পাবে মানুষ, মানুষ যেমন ভূতের ছবি দেখতে ভালোবাসে, ভূতের গল্প শুনতে ভালোবাসে, তেমনি যত নেগেটিভ নিউজ পাবে তত হাঁ করে গিলবে, আর তত ওদের টিআরপি বাড়বে। ঠিক আছে? আর যত টিআরপি বাড়বে তত অ্যাডের থেকে ভালো পয়সা আসবে। তো আপনি এই সমস্তর মধ্যে না ফেসে গিয়ে আপনি একটু নিজে আনন্দ থাকার চেষ্টা করুন। আপনি বলবেন আমি বাঁচবো কি করে? আপনি বাঁচবেন মাস্ক পরে, আর আপনি বাঁচবেন সাবান দিয়ে হাত টাত ধুয়ে, আর আপনি বাঁচবেন যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, ক্রাউডে যখন যাবেন, বাইরে যখন বেরোবেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে। এরপরে তো যদি কিছু হয় আপনারও কিছু করার নেই, সংবাদ সমস্যাও আপনাকে বাঁচাতে পারবে না, আর কোনো ডাক্তার হসপিটালও আপনাকে বাঁচাতে পারবে না। হবে আবার মৃত্যুর হার কত হয়েছে? মৃত্যুর হার তো এখনো 2 ছোঁয়নি, 2% ছোঁয়নি। তাহলে এত ভয় পাবার কিছু নেই। বাড়ি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিলাম, কাজকর্ম বন্ধ করে দিলাম, এত কিছু করার কিছু নেই। রিল্যাক্সড হন, অত ভয় পাওয়ার কিছু নেই। আর আস্তে আস্তে সব মানুষেরই হয়ে যাবে, আর হয়ে গেলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাবে। সুতরাং এত চিন্তার কিছু নেই। আছে চিন্তার আছে যেটুকু, ওই 3টে জিনিস করুন বা ওই 4টে জিনিস করুন। আর সকালবেলা উঠে সবাই কতগুলো সুঅভ্যাস আমাদের শিখিয়ে দিয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশন, যে ঘুম থেকে উঠে যেমন দাঁত মুখ মাজলে, চা বিস্কুট খেলে, তার সাথে বাবা একটু এক্সারসাইজ করে নাও। এটা অনেকে করতো, বেশিরভাগ লোক করতো না, কিন্তু এখন করছে। হ্যাঁ, পারলে একটু মানে স্নান টান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া। একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, অন্যান্য রোগ কিন্তু অনেক কম এই সময়তে। এই করোনার আতঙ্কে মানুষ এত হাইজিন মেনটেন করছে, এত ভালোভাবে থাকছে, খাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, তার জন্য অন্যান্য রোগ কিন্তু কম হচ্ছে। তো আমরা এইটা বলি। আর আরেকটা জিনিস ভাবুন, যে এই এই সিচুয়েশনটা আসার আগে আপনি দিনরাত বাচ্চাটাকে নিয়ে একবার স্কুলে যাচ্ছেন, একবার প্রাইভেট টিউশনে যাচ্ছেন, একবার অমুক থেরাপিস্টের কাছে যাচ্ছেন, কত সময় এইভাবে আপনি কাটিয়েছেন। আর তাতেও মনে হতো যে ঠিক মতো কাজটা করতে পারছি না, আর এই জিনিসগুলো করলে ভালো হতো, কিন্তু সময় পাচ্ছি না। যেমনি স্কুলেতে বলছে এইগুলো করলেন না, তো সময় পাইনি দিদি। প্রাইভেট টিউটর বলছে যে এইগুলো তার একটু করানোর দরকার ছিল, সময় পাচ্ছি না। থেরাপিস্ট বলছে এইটা আর একটু প্র্যাকটিস করানো দরকার ছিল, সময় পাচ্ছি না। সময় পাচ্ছিলেন না, এখন তো অনেক সময় আছে। এখন তো তাকে নিয়ে স্কুলে ছুটতে হচ্ছে না, এখন তো তাকে নিয়ে প্রাইভেট টিউটরের কাছে ছুটতে হচ্ছে না। এখন কিন্তু আপনার হাতে সময় আছে, কিন্তু ওই সময়টা আপনি টেনশনেতে হারিয়ে ফেলছেন, দুশ্চিন্তায় হারিয়ে ফেলছেন। আমরা বলি কি, যে টেক ইট এজ অ্যান অপরচুনিটি। আপনি হাজার চেষ্টা করলেও এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে পরিত্রাণ পাবেন না। সো অ্যাকসেপ্ট ইট, যে এটা আছে, আরো হয়তো 2 মাস এরকম চলবে, এবং আস্তে 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 কাটবে। তো অ্যাকসেপ্ট দিস। যদি না অ্যাকসেপ্ট করেন, এটাকে কোপ করতে পারবেন না। তো কোপ করার প্রথম রাস্তাটাই হলো অ্যাকসেপ্ট ইট, অ্যান্ড অ্যাকসেপ্ট ইট অ্যাজ অ্যান অপরচুনিটি। মানে যে কাজগুলো আগেতে করার সময় পাননি, যখন আপনি বাচ্চাটাকে নিয়ে দৌড়দৌড়ি করতেন, সেই কাজগুলো যেগুলো আপনার মনে হয়েছে যার দিন ধরে পেন্ডিং আছে, তো আপনি এবার করুন না, অসুবিধে কি আছে? আপনি বলছেন যে বাড়িতে কাজ বেড়ে গেছে, বাড়িতে কাজ বেড়ে গেছে, ডিস্ট্রিবিউট করুন। বাড়িতে অনেক লোক বসে আছে, কাজগুলো ভাগ করে নিতে বলুন। শুধু পায়ের উপর পা তুলে দিয়ে খবর শুনবো আর আতঙ্কিত করে রাখবো মানুষজনকে, এইভাবে সময় কাটালে চলবে না। সবাই কি দায়িত্ব ভাগ করে নিতে হবে। আর আপনি যে সময়টা আগেতে পাননি, এখন পেয়েছেন, বাচ্চার জন্য কাজ করুন।
বাচ্চার জন্য কি কাজ করবেন? মজা করুন, ভীষণভাবে মজা করুন, বাচ্চার সাথে হাসুন, খেলুন, আনন্দ করুন। এই যেটাই করতে যাবেন সেখানেই ভাষা লাগবে, ভাষার কাজ হবে। সবাই জিজ্ঞেস করে আমাকে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কি কাজ করবে, কি আবার কাজ করবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য? যা কাজ করবে তাতেই তো ল্যাঙ্গুয়েজ আছে। যা ইচ্ছা করুক না, শুধু ভুলে যাক যে এটা আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, এইটা ভুলে যেতে হবে। এইটা ভুলে গেলেই যা করবে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কাজ হয় না। আপনি হাসুন, মজা করুন, কোনো জোকস বলুন, সব তো ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যা করবেন তার মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে। শুধু ল্যাঙ্গুয়েজ শেখাবো এইটাকে ভুলে যান, তাহলেই হবে। আপনি যা অ্যাক্টিভিটি করবেন আপনি বলুন, একটার পর একটা বলুন। সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন যে ব্রাশটা কোথায়, বা আপনি তো ভাষা দিয়ে বলছেন। আপনি হয়তো পেস্টটা লুকিয়ে রেখে দিয়েছেন, বাচ্চা রোজকার মতো ব্রাশ নিয়েছে, এবার মাকে এসে জিজ্ঞেস করছে ব্রাশ কোথায়। হয়তো পুরোটা বলছে না, বলছে যে পেস্ট 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 কোথায় বলছে না। আপনি বলে দিন পেস্ট কোথায়, পেস্ট কোথায়, ও তুমি দেখতে পাচ্ছ না, চলো খুঁজি। তো ছোট ছোট বাচ্চার জন্য আমি বলছি। তো এই তো ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি হচ্ছে। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা ইচ্ছা করুন, কথা বলে করুন, অ্যাক্টিভিটি দিয়ে করুন, রিল্যাক্সড ওয়েতে করুন, আর ভুলে যান যে আপনি কিছু শেখাচ্ছেন, তাহলেই বাচ্চার সাথে ভাষার কাজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে বাড়ির পরিবেশ বলতে বাড়ির মানুষগুলোকে একটু রিল্যাক্স থাকতে হবে। নিজেরা যদি আমরা মারামারি না করি, ঝগড়াঝাঁটি না করি, হেসে খেলে যদি পরস্পরের সাথে থাকি, বাচ্চাকে নিয়ে যদি হাসি খেলা করি, তাহলেই কিন্তু বাচ্চারা ভালো থাকবে। কতগুলো জিনিস করবেন না, নিজেরা গল্প করছেন, বাচ্চা যেমনি সামনে এলো গল্প বন্ধ হয়ে গেল, এটা করবেন না। নিজেরা হাসছেন, বাচ্চা এসে জিজ্ঞেস করলো এত হাসছো কেন, তো বাচ্চাকে সংক্ষেপ করে বলে দিচ্ছেন না, এটা করবেন না। ওকে নিয়ে হাসুন, ওকে সাথে নিয়ে কথা বলুন, ওকে একটা পাঠ করে নিন আলোচনার, হাসি ঠাট্টা গল্প গুজবের একটা পাঠ করে নিন, তাহলে বাচ্চা ভালো থাকবে। ঠিক আছে? পরিবেশ বলতে এই। আর পরিবেশ, ল্যাঙ্গুয়েজ, পরিবেশ বলতে আমরা যেমন মানে এই মানুষজনগুলোর কথা ভাবি, তেমনি তাদের ব্যবহারের কথা ভাবি। আর আর একটা হচ্ছে যে মানে আমাদের বডিতে যেমন টেম্পারেচার বেড়ে গেলে আমরা বলি জ্বর হয়েছে, জ্বর হচ্ছে কোনো অসুখের লক্ষণ। তো বাড়িতে কথাবার্তা আলোচনা যদি উত্তপ্ত হয়ে ওঠে, সেটা হচ্ছে সম্পর্ক দূষণ হচ্ছে, মানে সম্পর্ক দূষিত হচ্ছে, তার ইঙ্গিতবাহী। বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছি? ধরুন আপনার শরীরে টেম্পারেচার এসছে, আমরা বলি জ্বর হয়েছে। জ্বর মানে কি? জ্বরটা কোনো রোগ নয়, কোনো রোগের ইঙ্গিত। তেমনি যদি আমরা কনভারসেশন করছি, কনভারসেশন উত্তপ্ত হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠছে মানে মানে রাগারাগি হয়ে যাচ্ছে কনভারসেশনে, তার মানে যে এই রিলেশনশিপেতে গন্ডগোল হচ্ছে। তো কোনো বাচ্চা দেখতে চায় না যে তার পরিবারের মধ্যে যে মানুষগুলো আছে তাদের রিলেশনশিপে কোনো প্রবলেম, এটা দেখতে চায় না। তারা ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাবোধের অভাব ভোগে। তো এই যে মানে সম্পর্কজনিত দূষণ, এইটা যেন না ঘটে, সেইটাকে দেখতে হবে। তাহলেই আমাদের মানে বাড়িতে সুন্দর পরিবেশ থাকবে। আপনি এই পরিবেশটা নিয়ে এত সুন্দর করে বললেন যে আমাদের পরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর বলার সময় অনেকটাই, তাই না? আমাদের পরের প্রশ্নটা ছিল বাচ্চাদের ব্যবহার নিয়ে, যে বাচ্চারা খুব জেদি হয়ে পড়ছে, মেজাজ হারাচ্ছে, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। মানে যদি মানে একটা বাচ্চার ডেইলি রুটিন ঠিক থাকে আর যদি বাড়ির পরিবেশটা ঠিক থাকে, তাহলে বাচ্চার ব্যবহার থাকবে, মানে তাই না? বাচ্চার ব্যবহার তাহলে আর মানে ব্যবহার নিয়ে আলাদা করে আর মাথা ঘামানোর দরকার পড়বে না। মানে দুটো প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরে দুটো প্রশ্ন হয়ে গেল মোটামুটি। তবে হ্যাঁ বলুন। দুটো প্রশ্নেরই উত্তর পেয়ে গেলাম। তবে অ্যাকচুয়ালি এগুলো খুব ইন্টারলিঙ্কড। এই হচ্ছে যে সবকিছুর মধ্যে একটা উদ্বেগ প্রচুর পরিমাণে রয়েছে।
হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো ভীষণভাবে হ্যাঁ মানে জীবিকা চাকরির ব্যাপারটাতে তো একটু অনিশ্চয়তা এসে পড়েছে, সেই কারণে অনেক মানুষই একটু উদ্বেগ প্রকাশ হয়ে যাচ্ছে আর কি। সেটা যে খুব ইচ্ছে করে হচ্ছে বা সেটা হয়ে আসছে, সেটা একটা অসুবিধা হচ্ছে ঠিকই। আর এই ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাজ অ্যান অ্যাডাল্ট পার্সন আমাদেরকে জানা উচিত যে এই উদ্বেগ তো থাকবে, উদ্বেগ থাকবে না তাহলে তো হলো না। আমার চাকরির জায়গায় প্রবলেম হচ্ছে, আমার কোনো উদ্বেগ হচ্ছে না। আমার সামনে পরীক্ষা এসে গেছে, কোনো উদ্বেগ হচ্ছে না, এটা তো হতে পারে না, এগুলো থাকবে। কিন্তু আমরা যখন একজন অ্যাডাল্ট পার্সন আমাদেরকে এটাও বুঝতে হবে যে উদ্বেগটাকে আমি কিভাবে রাখবো, কিভাবে এই উদ্বেগটার সাথে আমি যুঝবো, এটাও আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। তা যদি না বুঝি তাহলে আমার কাছে তো সবচেয়ে সহজ শিকার হচ্ছে যে আমার বাচ্চাটা, তো তাকে চেঁচিয়ে দেবো। আমি বসের উপর চেঁচাতে পারলাম না, আমি বাড়িতে এসে বাচ্চাটার উপর চেঁচালাম, তো ঘটনা। এইবার কিরকম হচ্ছে যে বাচ্চা চাইছে কোনো জিনিস, আর আমার এত কিছু বলতে ইচ্ছা করছে না যে কেন আমি সেটা দিতে পারবো না, আমি এটা দিতে পারবো না, এটা যে দিতেই হবে এমন কি কথা আছে, কেন তুমি চাইছো? কিন্তু আমার যদি সামর্থ্য থাকতো ও বলবার আগে আমি ওটা ওকে দিতাম, এইটাই আমি। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আজকে ও ওইটা চাইছে আর আমি রেগে যাচ্ছি। কিন্তু একটু যদি আমি ভাবি যে ও মানুষটার দোষটা কি, আমি তো এরকম জিনিস দিই তাই তো ও চাইছে। তো এই যে সিচুয়েশনটা যেটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটাকে আমরা এক্সপ্লেন করছি না বাচ্চার কাছে। আমরা ভাবছি ও তো ছোট মানুষ, ও কি বুঝবে, আর ওর বোঝারই এত দরকার কি আছে, সবকিছু কি এক্সপ্লেনেশন দিতে হবে? না, সবকিছু এক্সপ্লেনেশন দিতে হবে না, এ কথা ভুল। এক্সপ্লেনেশন দিতে হবে, জরুরি। কোন জিনিসটা জরুরি? আমরা ভাবি বাচ্চারা কিছু বোঝে না, সব বোঝে, বাচ্চারা বাচ্চাদের মতো করে বোঝে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে শেয়ার করব আমি। এমন উদ্বেগেতে আমি চলে এসেছি যে আমি বাচ্চা বলে নয়, বাড়ির আরেকজন মেম্বারকেও, আমার একজন নিয়ারেস্ট মেম্বারকেও, আমার হাজবেন্ডকে বা আমার ওয়াইফকে, তাকেও আমি শেয়ার করছি না। কেন? তাদের তো কারোর কোনো দোষ নেই, শেয়ার করি আমি, তারাও ভাগিদার হবে। এই যে কেন শেয়ার করছি না, ও আর কি করতে পারবে আমার, ওকে বললে কি আমার মাইনেটা বেড়ে যাবে? আরে এটা ভাবার কোনো কারণ নেই যে ওকে বললে মাইনেটা বেড়ে যাবে, কিন্তু ওকে বললে তোমার চাপটা কমবে। ঘটনা এইটাই। তার কারণ শেয়ার করবে মানুষ, তোমার পাশে যারা আছে, তোমার পরিবারে যারা আছে, তারা তোমাকে শেয়ার করতে চাইছে। এটা বোঝার চেষ্টা করো যে তারা তোমাকে শেয়ার করতে চাইছে। তারা কিচ্ছু করতে পারবে না, কিন্তু একটা সাইলেন্ট হিয়ারিং দিলেও, সে নিস্তব্ধ হয়ে তোমার কথাটা শুনলো, তোমার দিকে তাকিয়ে তোমার কথাটা শুনলো, এটাও কিন্তু তোমার অনেক চাপ কমিয়ে দেবে। তো এই জিনিসগুলো আমরা, আমাদের যা কিছু অসুবিধে, যা কিছু সমস্যা, এটা আমরা পরস্পরের মধ্যে শেয়ার করি। আর সেখানে যদি বাচ্চা থাকে, বাচ্চার কাছেও শেয়ার করি, সেও শিখুক। সে একটা বাচ্চার জানা দরকার যে সে তার বাবা মা কি স্ট্রাগল করছে, তার বাবা মা, এই বাবা মায়ের জন্য একটা বাচ্চা ভীষণভাবে মানে প্রাইড ফিল করতে চায়। হ্যাঁ, মানে গর্ববোধ করতে চায় বাচ্চারা বাবা মার জন্য। কখন সে গর্ববোধ করবে? যখন সে দেখবে যে এই বাবা মার স্ট্রাগলটা কি সে মানে সে রেসপেক্ট করে। আর আমরা এইগুলোকে শেয়ার করি না, বুঝতে দিই না। আর বাচ্চা যখন বায়না করে তখন বলি যে এর কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা বায়না করছে, ওকে চুপ করতে বলো, আমার হাত চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। অথচ কিছুই না, ভেরি সিম্পল, যে আমরা বাইরে যা ঘটছে আমার উপর যে, একদম খুব ছোট, মানে তার মানে সুপ্রিয়া যেটা বলছেন, মানে যেটা এখান থেকে উঠে আসছে খুব ছোট্ট করে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি এটা বলতে চাইছি যে সুপ্রিয়া যেটা বলছেন তার মানে বেসিক্যালি হচ্ছে একটা পরিবারের মধ্যে যদি একটা পার্টনারশিপ কাজ করে, তো সমস্যাগুলো অনেক মিটে যায়। মানে আমরা একে অপরের সহভাগী,
যা কিছু ঘটছে সেটা আমাদের সবাইকেই একইভাবে ইনফ্লুয়েন্স করছে এবং একইভাবে এটাকে আমরা একসাথে এটাকে থেকে মানে উত্তরণটা ঘটাবো। আমি একা আলাদা করে কারণ আমি একা এটাকে সামলাতে পারবো না। তো আজকে যদি নাও জানাই কাল আমাকে জানাতেই হবে, বা তারা কোনো না কোনো ভাবে জেনেই যাবে। এই ছোট ছোট করে যদি জিনিসগুলোকে আমরা একটু সহজভাবে দেখতে পাই তাহলে বোধহয় আমাদের নিজেদের জীবন অনেক বেশি মানে কি বলবো সহনশীল হয়ে যায় আর কি, দুঃসহ থাকে না ইভেন ডিফিকাল্ট টাইম। হ্যাঁ, মানে আপনি যদি ভালো থাকেন আপনার বাচ্চা ভালো থাকবে। আপনি কষ্টে আছেন আপনার বাচ্চা ভালো আছে, এটা হয় না। আর একটা জিনিসকে ভাবতে হবে যে বাস স্ট্যান্ডে 5টা লোক দাঁড়িয়ে আছে আর আপনার বাড়িতেও 5টা মেম্বার আছে, এই দুটো এক নয়। বাস স্ট্যান্ডে যে 5টা লোক দাঁড়িয়ে আছে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওই বাসে উঠতে এসেছে তখন দুটো কথা বলে নিচ্ছে, কিন্তু পরিবার আর ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার লোক কিন্তু এক নয়। পরিবারে যারা আছে তারা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। সম্পর্কটা কিসের? সম্পর্কটা একটা দিকে আছে রক্তের, আর একটা দিকে হচ্ছে শেয়ারিং। তারা শেয়ার করে, চিন্তা ভাবনার আদান প্রদান হয়। এই যে চিন্তা ভাবনার আদান প্রদান আমরা যদি বড়রা বড়দের মধ্যে না করতে পারি, ওই বাচ্চাটাও দুদিন বাদে আপনাকে কিছু বলবে না, বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করে আসবে। তো এই যে আর তখন কি হবে যে টিন এজ নিয়ে নানা রকমের উদ্বেগ তৈরি হবে আপনার। তো প্রথম থেকে এই জিনিসগুলো শুরু করুন, বড়রা আগে শুরু করুন যে সব জিনিস সবাইকে শেয়ার করে। আর বাচ্চারাও আস্তে আস্তে বুঝতে পারবে এই যে আমরা শেয়ার করি, শেয়ার করারও ভারী মজার মজার অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে। কিছু জিনিস আছে যেটা আমরা এই বাড়িতে 5 জনের মধ্যে শেয়ার করতে পারি, যেটা আমার বাবা মা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা আমাদের বাচ্চা সবাই মিলে শেয়ার করি। কিছু জিনিস আমরা শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা 3 জনে শেয়ার করি। কিছু জিনিস আছে আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ শেয়ার করি। কিছু জিনিস আছে আমরা শুধু মা আর বাচ্চা শেয়ার করি। তো এইরকম আর কি শেয়ারিং এরও বিভিন্ন পর্যায় মানে বিভিন্ন ধরন আছে। এই জিনিসগুলোকে একজন অ্যাডাল্ট পার্সন হিসেবে আমি যদি বুঝতে না পারি তাহলে কিন্তু এই সংসার করাটা বৃথা হচ্ছে। ঠিক বলেছেন। আমাদের তো 3টে প্রশ্নের উত্তরে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আমাদের কোনোদিন আলোচনাগুলো সময় মতো। তো প্রথম বিষয় নিয়ে আলোচনা হলো অ্যাকচুয়ালি আরেক দিক থেকে দেখতে গেলে এটার সাথে সত্যি সত্যি প্রতিবন্ধকতার কোনো সম্পর্কই নেই। এটার সঙ্গে শিশু বিকাশের সম্পর্ক, মানুষ হিসেবে আমাদের ভালো থাকার সম্পর্ক, এবং সবসময় আমাদের বাচ্চাদের জন্য, বধিরতাযুক্ত বাচ্চাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, বা হয়তো আরো অনেক বেশি, কারণ ওদের যেহেতু যোগাযোগের একটা অসুবিধা থেকেই যায়, সেজন্য যত বেশি পজিটিভ। হ্যাঁ স্নিগ্ধা, আমি ইদানিংকালে ভীষণভাবে দেখছি যে প্রতিবন্ধকতা বলে আলাদা করে কিছু করতে করার যত না দরকার তার চেয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে প্রতিবন্ধকতা নিয়ে আলাদা করে কিছু করার আগে, বলছি প্রতিবন্ধকতা নিয়ে আলাদা করে কিছু করার আগে আমাদের অনেক বেশি আমরা সাধারণ জায়গাগুলোকে ঠিক মতো করে কাজ করি। প্রতিবন্ধকতার বাইরে কিছু নয়, প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য আলাদা করে কিছু করার দরকার হয় না। আমরা মানুষ হিসেবে আরো আগে ভালো করে মানুষের মতো করে চলি, মানুষের মতো করে ব্যবহার করি, তাহলেই প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য যে কাজ সেটা আপনা আপনি হয়ে যাবে। মানে ওরা কোনো ভিন্ন গ্রহের প্রাণী নয় যে ওদের জন্য আলাদা করে কিছু করতে হবে। একদম একদম। তবে এরপরে আমি যে প্রশ্নটাতে যাচ্ছি সেটা অবশ্য একদমই আলাদা করে আমাদের ছেলে মেয়েদের জন্য। সেটা হচ্ছে যে আমরা না কিছুদিন ধরেই, বেশ কিছু মানে কয়েক বছর হলো, ধীরে ধীরে আমরা এটা নানাভাবে শুনছি, নানা ফোরামে, নানা প্ল্যাটফর্মে শুনছি যে ইশারার ভাষাটা আমাদের ছেলে মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। এমনিতেও এটা আমরা বুঝতে পারি যে ওরা কানে হিয়ারিং এর পড়ার পরেও কিন্তু ওরা প্রচুর লিপ রিড করে। লিপ রিড না করলে ওরা কথাগুলো শুনতে পাচ্ছি না ঠিক মতো। এখন শুনতে পাচ্ছেন? প্রশ্নটা শুনতে পাচ্ছি না ঠিক মতো। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? কথাগুলো কেটে কেটে যাচ্ছে। ও হ্যাঁ এইবার পেলাম। এবার ঠিক আছে? আগের গুলো শুনতে পাইনি। সুপ্রিয়তা শুনতে পাচ্ছেন না? কেটে কেটে যাচ্ছে। সুপ্রিয়তা শুনতে পাচ্ছেন? তাহলে সোমা বলো, সোমা তুমি বলো। হ্যাঁ এইবার পেলাম।
আচ্ছা বলবো না, পাওয়া যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। আমি নিজেও কম শুনছি, তার মানে একটু আমার সাউন্ডটা ডিস্টার্ব করছে। বলছি, আমি যেটা বলছিলাম, যদি আমি পরিষ্কার না বলতে পারি সময় একটুখানি পূরণ করে দিও। সুপ্রিয়দা, আমি বলছিলাম যে গত কয়েক বছর ধরে আমরা ক্রমাগত এই কথাটা নানান সময় শুনছি বা নিজেরাও কিছু কিছু হয়তো বুঝতেও পারছি যে ইশারার ভাষার গুরুত্বটা আমাদের ছেলে মেয়েদের জীবনে। কারণ আমাদের ছেলে মেয়েরা যখন ছোট্ট ছিল তখন না আমরা ইশারার ভাষা বিষয়টা জানতামই না। আমরা শুধু জানতাম যে ওদের হিয়ারিং এড পড়ে ওদের সাথে কথা বললে ওরা শিখবে, শুনতে শুনতে বলতে শিখবে, ভাষার বিকাশ হবে ইত্যাদি। কিন্তু আরেকটু পরে যখন আমরা আস্তে আস্তে মানে কাজটা শুরু করলাম, আমরা কিন্তু এটা বুঝছি, জানছি যে ইশারার ভাষা একটা ভাষা যেটা আমাদের ছেলে মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে কিন্তু এটা সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা এখনো নেই। তবে এটা আমরা বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়েরা যে হিয়ারিং এড পড়ে, ওরা কিন্তু হিয়ারিং এড দিয়ে পুরোটা শোনে না। তাদের সিংহভাগই, একজন দুজনকে বাদ দিলে হয়তো প্রায় সবাই কোনো না কোনো ভাবে কিন্তু সব সময় লিপ রিড করছে। মানে লিপ রিড ছাড়া শুধু হিয়ারিং এড দিয়ে শুনতে কিন্তু বাচ্চারা পায় না। তো এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে মানে একটু আপনি যদি একটুখানি মানে ছোট করেই বলুন, একটু সহজ করে যদি একটু বোঝান যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং আমাদের বাচ্চাদের সত্যি এটা কতটা প্রয়োজন। মানে এই কথাটা আরো কেন আমার মানে মনে হচ্ছে যে আজকাল দেখছি আমাদের যে ছেলেমেয়েরা বড় হয়ে উঠেছে, মানে ধরুন দেবপ্রিয়া, স্নেহা, এই যে ছেলেমেয়েরা, এরা কিন্তু এখন ফিল করছে যে সাইন ল্যাঙ্গুয়েজটা ওদের জানলে ভালো হতো। মানে এই কথাটা কিন্তু ওরা বলছে। মানে আমি যেটা তখন বলতে যাচ্ছিলাম প্রোগ্রামটা শুরু হওয়ার প্রথমে, যে এই যে এই লকডাউনের সময় এখন যেহেতু সবকিছু অনলাইন হচ্ছে, স্নেহা কিন্তু রীতিমতো সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস করছে। মানে একটা ক্লাস শেষ হলো, সেকেন্ড সেশন শেষ হলো, থার্ড সেশন করছে, এখন ও ভাষাটা শিখতে চাইছে। তো এই ব্যাপারটা যদি আমরা বুঝি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের যে ছোট বাচ্চারা, আমরা ওদের সাথে এই কাজটা করার কথা ভাবতে পারি গুরুত্ব দিয়ে। এইটা কিন্তু আমরা আমাদের কাজের জায়গায় এখনো অব্দি আনিনি। এইটা একটু আপনি বলুন। শোনা গেল? হ্যাঁ, মানে সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যেটা বললেন, আমারও আমি মানে যতদিন থেকে কাজ করছি তার একটা সিংহভাগ সময় আমারও ওই রকম ধরনেরই চিন্তা ছিল। গত 15 বছরেতে আমার এই চিন্তাটা আস্তে আস্তে পাল্টে গেছে। মানে আমি যত বাইরে বেরিয়েছি এবং দেখতে শুরু করেছি মানুষজনকে অনেক বেশি করে, তো আমার কিছু রিয়েলাইজেশন হয়েছে যেখান থেকে আমি এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই বলে নিই যে আমি নিজেও কিন্তু কোনো সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট নই। আমি খুব ভালো করে সাইনে কমিউনিকেট করতে পারি না, কিন্তু আমি কতগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করতে পারছি, এখন বুঝতে পারছি, আর সেই জায়গা থেকেই বলবার চেষ্টা করছি। তো এইটা এখনো আমাদের দেশের কেন সারা পৃথিবীতে বধিরতাযুক্ত মানুষদের একটা সিংহভাগ তারা সাইন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করেন, এইটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা যে সাইন শিখলে অন্য ভাষা শিখতে অসুবিধে হবে। এইটা আমার মনে হয় না যে খুব প্রমাণিত সত্য। হয়তো ঘটনাটা এই রকম যে যখন তার আমাদের মতো ভাষায় কথা বলা শিখতে অসুবিধে হচ্ছে, তখন যদি সে সাইনের মতো একটা অল্টারনেটিভ পেয়ে যায়, তাহলে সে আর আমাদের মতো কথা বলা শেখার প্রবণতাটা তার আসবে না। এইটা হয়তো কিছুটা সত্যি হলেও হতে পারে। তার কারণ সে একটা সহজ জিনিস পেয়ে যাচ্ছে। যেমন আমার কাছে যদি মানে একটা হিন্দি নিউজ পেপার আর একটা বাংলা নিউজ পেপার থাকে, তো আমি বাংলা নিউজ পেপারটাই আগে তুলে ধরবো, তার কারণ ওটাতে আমি অনেক বেশি কমফোর্টেবল, বা ওটা আমার কাছে সহজ, সেই রকম। তো আর একটা জিনিস হচ্ছে যে এই যে বধির মানুষদেরকে ভাষা শেখানোর ব্যাপার, আইদার তাকে শোনাতে হবে, না শুনলে ভাষা শিখতে পারবে না। মানে ভাষার যে শেখার যে মূল ধারাটা, যেটা হিয়ারিং পিপলরা যেভাবে ভাষা শেখে, তার মধ্যে তার মূল ধারাটাই হচ্ছে যে শুনে শুনে ভাষাটা শেখা এবং লিখতে শেখার
লেখাপড়া শেখার আগে সে ভাষা আয়ত্ত করে নেয়। তো সেই জন্যে ভাষা শেখাতে গেলে যে মূল ভাষা শেখার যে ধারা, তাতে যদি আমরা আসতে যাই তাহলে বাচ্চাটাকে শোনাতে হবে। এই শোনানোর ক্ষেত্রেতে কতগুলো প্রশ্ন থেকে যাচ্ছে মানে আর্লি ইন্টারভেনশন একটা বড় বিষয়, এবং সেটাতে অ্যাট বার্থ স্ক্রিনিং, যেটার ফলেতে বাচ্চা যখন ব্যাবলিং স্টেজেতে আসবে তার আগেতেই যদি তাকে হিয়ারিং এড দেওয়া যায় বা কগলিয়ার ইমপ্ল্যান্ট করে ফেলা যায়, এই রকম একটা ব্যবস্থা যদি এনশিওর করা যায়, সেইটা একটা তাকে ভাষা শিক্ষার জন্য সহজ রাস্তা করে দেবে। দুই হচ্ছে যে এই যে হিয়ারিং টেকনোলজি, সে হিয়ারিং এড হোক বা কগলিয়ার ইমপ্ল্যান্ট হোক, এগুলো এখন অনেক অ্যাডভান্সড, কিন্তু তার সাথে সাথে এগুলো অনেক খরচ সাপেক্ষ, এবং আমাদের দেশের সমগ্র জনসংখ্যার কতটা পার্সেন্ট পিপল এইটাকে একবারেতে ছোটবেলা থেকে নিয়ে কাজ করতে পারবে, সেটা এখনো যথেষ্ট সন্দেহের অবকাশ রাখছে। তৃতীয়ত, যে এই যে ভাষা শিক্ষার হিয়ারিং টেকনোলজিকে অ্যাপ্লাই করে ভাষা শিক্ষার পদ্ধতি, এইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বেশ কিছু মানে যেমন ভালো ট্রেনার দরকার, তেমনি একটু লিটারেসি লেভেল বা মানে তার একাডেমিক লেভেল একটু বেটার থাকা দরকার, যে যারা এইটাকে নিয়ে বুঝে সেই অনুযায়ী কাজটা করতে পারবে। তো যার ফলেতে অনেক সময়তেই যে নিম্নবিত্ত বা নিম্ন আয়ের পরিবারগুলো, তাদের পক্ষে সব সময়তে এটা সম্ভব হচ্ছে না, এবং আমাদের দেশেতে এখনো ইললিটারেসি অনেক বেশি, পেরেন্টস ইললিটারেসি, যার ফলেতে এইখানেতেও এই হিয়ারিং এড বা কগলিয়ার ইমপ্ল্যান্টকে ব্যবহার করে ভাষা শিক্ষা দেওয়া, এই জায়গাটাতে আসাটা খুব সহজ। কিন্তু তাই মানে যে এটা করা যাচ্ছে না তা নয়, অনেকেই করছেন এবং অনেকে যথেষ্ট সফলও হচ্ছেন, তার কারণ হিয়ারিং টেকনোলজি এখন ভীষণভাবে এগিয়ে গেছে। আর শেষ কথা হচ্ছে যে যখন মানে সব মানুষের কাছেই যে প্রথম পছন্দ কিন্তু মানে বধিরতাযুক্ত শিশুদের পরিবারগুলো বা বাবা মা গুলো, তাদের কাছে প্রথম পছন্দ সাইন ল্যাঙ্গুয়েজ এটা কখনোই নয়, যদি না সেই বাবা মা নিজেরাও বধিরতাযুক্ত মানুষ হয়ে থাকেন বা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার হয়ে থাকেন। যদি বাবা মা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার, সেক্ষেত্রে তারা সাইন ল্যাঙ্গুয়েজকে প্রেফার করতেই পারেন, কিন্তু সেই সংখ্যাটা টোটাল ডেফ পপুলেশনের হয়তো 5%, কিন্তু টোটাল ডেফ পপুলেশনের 95% হচ্ছে হিয়ারিং পেরেন্টসদের কাছে ডেফ বাচ্চারা জন্মাচ্ছে, যে পেরেন্টসদের কাছে ফার্স্ট চয়েস সাইন ল্যাঙ্গুয়েজ নয়। আর আরো একটা কথা এই বিষয়ে, সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ যেমন একদিকে একটা ল্যাঙ্গুয়েজ, ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা যারা মানে হিয়ারিং পিপল, তাদের ধারণা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ একটা ওই কিছু ইশারা টিশারা করে দেওয়া হলো, হাত পা নেড়ে দেওয়া হয়ে গেল, তো সাইন হয়ে গেল। এটা নয়, সাইন ল্যাঙ্গুয়েজ একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা ভাষা, যার ব্যাকরণ আছে, যার সাইন ভোকাবুলারি আছে, শব্দভাণ্ডার আছে, ব্যাকরণ আছে। যেটা নেই সেটা হচ্ছে যে বর্ণমালা নেই, মানে সাইন ল্যাঙ্গুয়েজের বর্ণমালা হয় না। কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজটাকে যদি লিখে দেখাতে হয়, তার জন্য মানে ইংরেজি বর্ণমালার সাইন তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, যার মিনিমাম ইউনিট হচ্ছে সাইন ভোকাবুলারি। কিন্তু যেহেতু এটা সাইন ল্যাঙ্গুয়েজকে এডুকেশনের মাধ্যম করে তুলতে হবে, এডুকেশনের মাধ্যম করে তুলতে গেলেই সেখানে লিখিত ভাষা আসতে হবে। সাইন ল্যাঙ্গুয়েজ থেকে লিখিত ভাষায় কিভাবে যাব, তার জন্য ইংলিশ অ্যালফাবেটকে সাইন করে দেখানো হচ্ছে, বাংলা অ্যালফাবেটকে সাইন করে দেখানো হচ্ছে, হিন্দি অ্যালফাবেটকে সাইন করে দেখানো হচ্ছে। কিন্তু ওই যে ইংলিশ অ্যালফাবেটকে সাইন করে দেখানো হচ্ছে, আর ইংলিশ অ্যালফাবেটটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে একটা বেসিক ধাপ, যেখানে অ্যালফাবেট এবং তার ধ্বনি, তারপরেতে তার ওয়ার্ড
তারপরে তার সেন্টেন্স। কিন্তু যদি সাইন ল্যাঙ্গুয়েজে আসি, সাইন ল্যাঙ্গুয়েজের প্রথমেই হচ্ছে সাইন ভোকাবুলারি, তারপরে সাইন সেন্টেন্স, যেখানে ব্যাকরণ ব্যবহার করে সাইন সেন্টেন্স তৈরি করা হচ্ছে। আচ্ছা, এবার আরো কিছু কিছু ছোট ছোট কনফিউশন আছে যে সাইন্ড বেঙ্গলি বা সাইন্ড ইংলিশ এর সাথে পিওর সাইন ল্যাঙ্গুয়েজের আর টোটাল কমিউনিকেশন তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজ বা ওরাল ল্যাঙ্গুয়েজ এর সম্পর্ক, এইগুলো সম্পর্কিত কিছু কিছু মানে ভুল বোঝাবুঝি আছে আমাদের। আমাকে যেমন একজন জিজ্ঞেস করছিলেন, একটা বাংলা সেন্টেন্স উনি বলছেন, বাংলা সেন্টেন্সটা বলছেন যে মা রুটি বেলছে, মা রুটি বেলছে এর সাইনটা কি করে হবে? তো মায়ের সাইন আছে আর রুটির সাইন আছে, তাহলে বেলছের সাইনটা কোথায় গেল? এইটাকে তাকে বোঝানো খুব মুশকিল হচ্ছে যে সাইনেতে রুটি বেলছে এটা একটাই সাইন, মানে রুটি বেলছে এটা ফেজ, ওই রুটি আলাদা আর বেলছে আলাদা এইরকম সাইন হবে না। এটাই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নিজস্বতা আছে, এইটাকে কিন্তু বুঝতে হবে। তো আমি যদি এইরকম করি যে মায়ের সাইন আলাদা দিলাম, রুটির সাইন আলাদা দিলাম, আর বেলছের জন্য কিছু করে দেখালাম, এইটা হলো সাইন্ড বেঙ্গলি হয়ে গেল। মানে ভাষাটা বাংলা আর তার ওয়ার্ডগুলোতে আমি সাইন বসাচ্ছি, এটা কিন্তু পিওর সাইন ল্যাঙ্গুয়েজ নয়। এইবারেতে আমি কথা বলছি বাংলাতে আর বলতে বলতে আমি কিছু কিছু সাইন করে দিচ্ছি, এইটা হচ্ছে সাইন্ড বেঙ্গলি হচ্ছে। উল্টোটা যদি হয়, যেমন সুভা সাইন করে যাচ্ছে, সাইন করতে করতে মাঝে মাঝে দু একটা কথারও ও লিপ দিয়ে যাচ্ছে বোঝার সুবিধের জন্য, তাহলে ওটা সাইন ল্যাঙ্গুয়েজ। ওর হাতকে ফলো করছে ওর মুখ, ওর হাতকে ফলো করছে ওর লিপ, আর আমি যখন করছি আমার লিপকে ফলো করছে আমার হাত, কারণ লিপেতে আমার আসল ল্যাঙ্গুয়েজটা আছে, আর তার কিছু কিছু আমি সাইন করছি। এই দুটো জিনিস এক হচ্ছে না। তো সেই জন্য সাইন্ড বেঙ্গলি আর সাইন্ড ইংলিশ এইগুলো আর পিওর সাইন এটা আলাদা। ডেফেদের সঙ্গে যখন হিয়ারিং পিপলরা কথা বলে সাইন ল্যাঙ্গুয়েজে, বেশিরভাগ সময়তে এই হিয়ারিং পিপলরা কথা বলতে বলতে মানে ওই সাইন্ড বেঙ্গলি বা সাইন্ড ইংলিশেতে কথা বলে ডেফেদের সাথে, এবং ডেফেদের বুঝতে অসুবিধে হয়। ডেফ যখন কমিউনিকেট করছে, বা সুভার মতো মানুষরা যারা সাইন ল্যাঙ্গুয়েজটাকে পিওরলি সাইন করে বা ইন্টারপ্রিটার, এরা যখন সাইন ল্যাঙ্গুয়েজে ডেফেদের সাথে কথা বলে তাদের বুঝতে অসুবিধা হয় না। তার কারণ দুটো ল্যাঙ্গুয়েজ, আপনি ইংরাজি আর বাংলা দুটোতে একসাথে, দুটো ল্যাঙ্গুয়েজে একসাথে কথা বলতে পারেন না। আপনি বলতে পারেন বাংলায় সেন্টেন্সটা বলছেন, তার মধ্যে এক একটা আপনি বলছেন আমার কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট শব্দটা ইংরাজি, কিন্তু ওটা ইংরাজি ল্যাঙ্গুয়েজ হলো না, ওটা বাংলা ল্যাঙ্গুয়েজ, একটা ওয়ার্ড ইংরাজিতে বলেছেন। এইরকমই বিহারে বসবাসকারী একটি পরিবারে একটা কথা হচ্ছে, তো বাবা অফিস থেকে ফিরেছে, মেয়ে পড়তে বসে আছে, তো কেউ কড়া নেড়েছে। বাবা মেয়েকে বলছে, দেখ আবার কে এলো, বলে বাবা ভিতরের ঘরে গেছে। উঁকি মেরে দেখছে যে মেয়ে তো বসেই আছে, ওঠেনি। মেয়েকে বলছে কি হলো দেখলি না? তো মেয়ে বলছে, মানে এটা একটা বিহারের বাঙালি পরিবার, বিহারে বসবাসকারী বাঙালি পরিবার। তো মেয়ে বলছে মাকে ভেজে দিয়েছি, মাকে ভেজে দিয়েছি, মানে কি হলো? মা কো ভেজ দিয়া। তো সে বলছে মাকে ভেজে দিয়েছি। সেন্টেন্সটা কিন্তু বাংলা সেন্টেন্স বলেছে। ভেজেটা একটা হিন্দি কথা, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়নি ওটা। এই যে মাকে ভেজে দিয়েছি, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তার কারণ কি? তার কারণ মিক্সিংটা এমন লেভেলে হয়েছে, না ওটা বাংলা হলো না ওটা হিন্দি হলো, এই লেভেলে মিক্সিংটা হয়ে গেছে। সেই জন্য আমাদের বাংলা ভাষী লোকের বুঝতে অসুবিধা হচ্ছে, হিন্দি ভাষী লোকের বুঝতে অসুবিধা হচ্ছে। তো সাইন যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু পিওর সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য পিওর সাইন ল্যাঙ্গুয়েজ তার ব্যাকরণ আলাদা আছে। মানে এই যে ল্যাঙ্গুয়েজ ডিনোটস আ কালচার, ডেপ কালচারকে বুঝতে হবে, তবে সাইন ল্যাঙ্গুয়েজ বোঝা যাবে। শুধু আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নেবো, ডেপ কালচার বুঝবো না, মানে যারা শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজেতেই
মানে যোগাযোগ করে, এই রকম যে সমস্ত ডেফ ব্যক্তিরা রয়েছে তাদের কালচারটাকেও বুঝতে হবে। তো শুধু মানে সেই জন্যে সাইন ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ধারণাটা বললাম। এইবারেতে প্রশ্ন হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে সাইন শেখাবো কি শেখাবো না, হিয়ারিং এর দিয়েছে তাহলে কি সাইন শেখাতে হবে, এই ধরনের প্রশ্নগুলো এখন খুব উঠে আসছে। এখন ঘটনা হচ্ছে যে সাইন নিয়ে আমাদের একটা স্টিগমা আছে, মানে আমাদের যত কিছু অসুবিধের জায়গা সেটা হচ্ছে সাইন শিখে গেলেই তো সব চলে গেল, আর তো কথা বলবে না। আমার অসুবিধাটা হচ্ছে যে কথা বলছে না, সেটাই তো আমার অসুবিধা। আমার বাড়িতে সবাই কথা বলে, এই বাচ্চাটা কথা বলছে না, এটাই তো অসুবিধা। আর সেখানে আপনি বলছেন সাইন শেখাতে, তাহলে আমার লাভটা কি হলো? ঘটনা হচ্ছে যে হিয়ারিং এড দিয়েছেন কথা বলা শেখানোর জন্য, ঠিক আছে, অসুবিধা নেই, কথা বলা শেখান। আপনি ইংরেজি ভাষা শেখাচ্ছেন, হিন্দি ভাষা শেখাচ্ছেন, তো সাইন ল্যাঙ্গুয়েজটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখান না, অসুবিধে কি আছে? একটা বাচ্চা পাশাপাশি দুটো ল্যাঙ্গুয়েজ শিখতেই পারে, অসুবিধা নেই, কিন্তু তার একটা বেসিক ল্যাঙ্গুয়েজ থাকার দরকার। তো আপনি যদি একবারে ছোটবেলা থেকে আর্লি ইন্টারভেনশনের ব্যবস্থা করেছেন, ভালো হিয়ারিং এড দিয়েছেন, তাকে ওরাল ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন এবং সে অনেকটা কমিউনিকেট করতে পারছে, খুব ভালো, অসুবিধা নেই, তার বেসিক একটা ল্যাঙ্গুয়েজের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি যেমন ইংরেজি শেখাচ্ছেন তেমন ভাবে আর একটা ল্যাঙ্গুয়েজ সাইন শেখান, কোনো অসুবিধা নেই। আপনার এই যে বাংলা ভাষা শিখছে মাতৃভাষার মতো করে, সেই ভাষাটা শেখার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এই সাইনটা। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, বাচ্চাকে যখন ইংরেজি শেখাচ্ছেন আপনাকেও ইংরেজি জানতে হয়। ভাষাটা শুধু একজন জানলে হয় না, ভাষা দিয়ে তো কমিউনিকেট করবে, সেই কমিউনিকেট করার লোকটা তো চাই। তো সেই জন্যে বাচ্চা যদি সাইন শেখে আপনাকেও সাইনটা শিখতে হবে, তার কারণ সাইনটাকে ব্যবহার করার একটা পরিবেশ চাই। আর আপনি কখন শিখবেন? when you respect this language। আমরা তো সাইন ল্যাঙ্গুয়েজটাকে অচ্যুত করি, তার কারণ ওই বোবা লোকেদের ভাষা ওটা, আর বোবা আমার বাচ্চাটা বা আমার লোকজন বোবা হোক এটা আমি চাই না। এটা হচ্ছে যে খুব কাঁচা ভাষায় বললাম, হ্যাভ রেসপেক্ট ফর দিস ল্যাঙ্গুয়েজ। যারা কথা বলতে পারে না, সাইন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে, তারাও মানুষ এবং তাদের মধ্যে যথেষ্ট ক্ষমতা আছে। আমি খুব অদ্ভুতভাবে এই শুভা জানে, রবির কথা বলছিলাম, রবি এবং রবির আরেক বন্ধু আছে, শুভা, ওর নামটা কি জানো, ওরা NIHH দুজনে কাজ করে। তো ওদেরকে আমরা একটা আমাদের ডেফ ইয়ং অ্যাডাল্টদের একটা ওয়ার্কশপেতে এনেছিলাম, সেখানে ওয়ার্কপ্লেস বিহেভিয়ার নিয়ে বলার জন্যে। এবং অনেক ডেফ ছেলে মেয়েদেরই কাজ করার ইচ্ছা নেই, বাড়ির লোকজনকে অমান্য করছে, এবং আমি যেহেতু ডেফ আমি বসে বসে খাবো আর সবাই কাজ করুক আমাকে পয়সা দেবে, এই রকম ধরনের চিন্তা ভাবনা অনেক অ্যাডাল্ট ডেফের মধ্যে আজকাল গড়ে উঠেছে এবং তারা কাজ করতে চায় না, আড্ডা দিয়ে বেড়াবে। তো এদেরকে রবি এবং ওর ওই বন্ধু কি অসাধারণ সুন্দরভাবে কাউন্সেলিং করলো। তো আমার মনে হলো যে রবির এই বয়সেতে ওই এত সুন্দর কাউন্সেলিং কি করে করলো, অসাধারণ মানে কাজ করলো আর কি আমাদের সামনে। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট, এবং যে ইন্টারপ্রিটার ছিল সে ওদেরকে ইন্টারপ্রিট করে দিচ্ছিল। তো তার মানে আমি এটাকে শিখেছি, দেখেছি, বুঝেছি, এবং আমার এক্সপিরিয়েন্স এটা হয়েছে যে এই মানুষগুলোর কিন্তু বোঝে, জানে এবং এদের উইজডম আছে, একটা মানুষকে বোঝাবার মতো সেই পজিটিভিটি রয়েছে। আর যেহেতু এরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার, আমরা এদেরকে মানুষ বলেই গ্রাহ্য করি না, যে ওরা আর কি বোঝে, তার কারণ আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে রেসপেক্ট করতে পারি না। তো ফার্স্ট অফ অল এই যে সাইন ল্যাঙ্গুয়েজ একটা মানে ঢেউ উঠেছে, আগে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে রেসপেক্ট করার চেষ্টা করি। রেসপেক্ট করলে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার এই মানুষগুলোকেও রেসপেক্ট করতে পারবো, আর রেসপেক্ট করতে পারলে এই সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার যারা, তারাই হচ্ছে সবচেয়ে ভালো সাইন ল্যাঙ্গুয়েজ টিচার। আমি যদি ইংরেজি শেখাই, বাংলায় বলে বলে ইংরেজি ব্যাকরণ শেখাবো, সেইটা ভালো না যে ইংরেজি জানে বাংলা ভাষা জানেই না, সে ইংরেজি শেখাচ্ছে,
ইনিশিয়ালি অসুবিধা হবে একজন বাঙালির ওই ইংরেজিটা শিখতে, কিন্তু যখন সে একবার ধরতে শুরু করবে সে কিন্তু খুব দ্রুত অনেক ভালো ইংরেজি শিখে যাবে একটা বাংলা মিডিয়ামের লোক ইংরেজি শেখানোর চেয়ে। কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? তো সেই রকমই আমার মতে আমি এখন যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যে কোনো মানুষ শিখতে পারে। বধির মানুষদেরকে, যাদেরকে আমরা ওরালি বড় করে তুলছি, তাদেরকে একটা ইংরাজি, জার্মানি, রাশিয়ান এরকম একটা ল্যাঙ্গুয়েজ শেখানোর মতো করে যদি আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শেখাই তাতে অসুবিধার কিছু নেই। প্যারালালি দুটো ল্যাঙ্গুয়েজ, তিনটে ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চা শিখতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রাথমিকভাবে তাকে একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, তাহলে সেটা ভালো। দুটো ল্যাঙ্গুয়েজ যদি একসাথে এক্সপোজ করি তাহলে প্রথম কিন্তু তাকে এগোতে একটু সময় নেবে, তারপরে তো সে গড়গড় করে এগোবে, কিন্তু প্রথম শুরুটাতে কিন্তু তার একটু ডিফিকাল্টি হবে। কিন্তু একটাতে একটুখানি কনফিডেন্স করে নিয়ে তারপরে তো যদি দ্বিতীয়টা আসে, সেটা সবসময়তেই দ্বিতীয়টা প্রথমটার সুবিধেটা পাবে। মানে আমি যদি আগে বাংলা শিখে নিয়ে তারপরে তো ইংরেজি শিখি, বাংলার অনুকরণে ইংরেজি শিখছি, সহজ হবে। যদি আমি প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিয়ে সাইন ল্যাঙ্গুয়েজকে বেশ করে বাংলা শিখি, সহজ হবে। কিংবা প্রথমে আমি বাংলা শিখে নিয়ে বাংলাকে বেশ করে আর একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, সহজ হবে। দুটোকে একসাথে দিয়ে দিলে প্রাথমিকভাবে অসুবিধে হবে, কিন্তু সেই অসুবিধাটা কিছুটা সময় পরে কাটিয়ে উঠবে। সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার এরকম মানুষকেও আমি দেখেছি যারা খুব গড়গড় করে আমাদের এই ওরাল ল্যাঙ্গুয়েজ বলছে, এরকম মানুষকেও আমি দেখেছি। তো সেই জন্য আমি ওই সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমারও একটা সময়তে এরকম ধারণা ছিল যে সাইন ল্যাঙ্গুয়েজ শিখলে এমনি ভাষা শিখতে পারবে না, কিন্তু এটা আমি থিওরিটিক্যালি ব্যাপারটা বোঝার অনেক আগেতে আমি অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, দেখে আমি মানতে বাধ্য হয়েছি, এবং তারপরে তো আমি রিয়েলাইজ করেছি জিনিসটাকে। এবং এইটা রিয়েলাইজ করছি আস্তে আস্তে যে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের উপর একটা রিজেকশন আছে। রিজেকশনটা হচ্ছে যে নন অ্যাকসেপ্টেন্স অফ ডিসেবিলিটি, সেই জায়গা থেকেই এই রিজেকশনটা আছে। তো অ্যাকসেপ্টেন্স অফ ডিসেবিলিটির কথা আমি বলছি না, আমরা সবাই ডিসেবিলিটি নিয়ে খুব আনন্দে থাকবো, এটার কথা আমি বলছি না। কিন্তু এইটা ঘটনা যে এরপর কি ডিসেবিলিটি আছে, কিন্তু ওইটা নিয়ে কি মাথা খারাপ করে বসে থাকবো, নাকি যে মানুষটার এই যে ডিসেবিলিটি একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যে মানুষের কাছে রয়েছে সেই চ্যালেঞ্জটাকে সে কিভাবে জয় করবে, আর এই চ্যালেঞ্জটাকে জয় করে সে আবার কি করে কমিউনিকেশনে ফিরে আসবে, সেই জায়গাটা দেখাটা আমাদের কাজ। আর আমরা তো বাচ্চার জন্য অনেক নতুন নতুন জিনিস করছি, শিখছি, তা এটাই বা কেন করতে পারবো না? কিন্তু ঘটনা এটা, বাচ্চাকে যদি সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে হয় তাহলে বাড়ির লোকজনকেও সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি যে জিনিসটাকে পছন্দ করি না সেই জিনিসটাকে আমার বাচ্চা পছন্দ করবে, এটা আমরা কি করে আশা করব? হয়তো সে পছন্দ করবে, নিশ্চয়ই পছন্দ করবে, কিন্তু আমার সামনে করবে না। সে জানবে যে আমার মা এটা চায় না, আমার বাবা এটা চায় না, কিন্তু সে বন্ধুদের সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? কিন্তু সে যখন সেটা শিখছেই, সে জানছেই, আপনি শেখান বা না শেখান, ও কিন্তু যখনই অ্যাডাল্ট ডেপদের সাথে মিশবে ও অটোমেটিক্যালি শিখবে। তখন কি আপনি বলবেন? তখন ও বুঝে যাবে যে এই সাইন ল্যাঙ্গুয়েজকে এরা চায় না, এরা ডেফনেসকে রেসপেক্ট করে না, অ্যান্ড উই বিলং টু ডেফ কমিউনিটি, সো দে ডোন্ট লাইক আস। এইখান থেকেই কিন্তু শোনা মানুষ আর না শুনতে পাওয়া মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হবে। তো এই ভেদাভেদটা যদি আমরা না চাই, let us respect sign language, let us respect those people who communicate through sign. বোঝা গেছে? একদম ঠিক বলেছেন। হ্যাঁ সুপ্রিয়দা, বোঝা তো গেছেই। ধীরে ধীরে যেরকম আপনি বললেন, আমারও তো এরকম কিছু দেখার সুযোগ হচ্ছে যে যারা মানে একই সাথে ইকুয়ালি দক্ষ, সাইন করছে, কথা বলছে, অনেক রকম কম্বিনেশন দেখেছি বলেই আমার এটা এখন গত বেশ কিছুদিন ধরে ভীষণ মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের সচেতন হওয়া ভীষণ প্রয়োজন। আর ওই যে কথাটা বললেন যে আমরা সাইন ল্যাঙ্গুয়েজটাকে রেসপেক্ট করতে পারি না, তার কারণ আমরা ডিসেবিলিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। এই জায়গাটা যেদিন আমরা এক লাইনে আনতে পারবো মা বাবা হিসেবে নিজেদের চিন্তা ভাবনায়, তখন কিন্তু সামগ্রিকভাবেই আমাদের ছেলে মেয়েদের জায়গাটাও অনেকখানি মানে কি বলবো উঠে আসবে, অনেকখানি উন্নত হবে। এখন আমরা কি করছি, ভীষণ একটা হিপোক্রেসির মধ্যে আছে, যেটা বলছি মন থেকে সেটা চাইছি না, সেটা মুখে বলতে পারছি না, কিন্তু আলটিমেটলি
কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো। তো এই জায়গাটাকে যখন আমরা মা বাবা হিসেবে গ্রহণ করতে পারবো, আমার বাচ্চাটা যেমন ভাবে আমার কাছে এসেছে তেমন ভাবেই তাকে যখন আমি নিতে পারবো, গ্রহণ করতে পারবো, তখনই কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বা দেখাগুলো অনেক সহজ সরল হয়ে যাবে, এত জটিলতাই থাকবে না সেখানে। মানে আমার ছেলে বা মেয়ের জন্য তাহলে সে সেটাই করবে। মানে আর যদি সে পাশাপাশি দুটো করতে পারে। হ্যাঁ বলুন। ভালো। আরেকটা কথা যে অনেক সময়তেই আমাদের ছেলেমেয়েরা বলছে যে আমরা ডেপ্রাইভড হচ্ছি। এই যে ডেপ্রাইভড হচ্ছে তারা, এই সমস্যাটা কিন্তু কিছুটা নিশ্চয়ই হালকা হয়ে যাবে যে যখন সে নিজে বলতে পারবে যে আই এম ডেফ, নো প্রবলেম, আমি একজন বধির, তাতে অসুবিধা কি আছে। কিন্তু এইটা সে বলতে পারে না, তার কারণ তার মনে হয় যে আমি ডেফ, তার মানে আমি ইনফিরিয়ার। আর এই শিক্ষাটা সে পাচ্ছে আমাদের মতো মানুষজন যারা তার পরিবারে রয়েছে, তারা যার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, তারা তাদের ব্যবহারের মধ্যে দিয়ে শেখাচ্ছে যে ইউ আর ইনফিরিয়ার অ্যাজ বিকজ ইউ আর ডেফ। সুতরাং সে সকলের সামনে খুলে বলতে পারছে না যে আমি একজন বধির। এতে ঠিক আছে, ইটস ফাইন, নো প্রবলেম। তো সে সেটা বলতে পারছে না। যখন সে বলতে পারবে তখন কিন্তু তার সামনে থেকে হাজার বাধা সরে যাবে। এই আলোচনাটা হয়তো আরো আমাদের চালিয়ে যেতে হবে, মানে কারণ অনেক বাধা আমাদের নিজেদের ভেতরেও আছে, তো সেই বাধাটাকে আমাদেরও অতিক্রম করতে হবে। মানে একটা সময় ছিল যখন আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ছেলেমেয়েরা করছে এটা ভাবতেই পারতাম না, মানে অসম্ভব রিজেকশন ছিল, মানে সেটা বলতে কোনো বাধা নেই। সেখান থেকে ধীরে ধীরে আমরাও জানছি, বুঝছি, শিখছি, মানে নিজেরাও নিজেদের জায়গাগুলো, অবস্থানগুলোকে পাল্টাচ্ছি, বুঝতে পারছি বলেই অবস্থানগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। তো এটাকে নিয়ে আমি যখন প্রথমে এটাকে রিয়েলাইজ করলাম, মানে তখন আমার নিজের খুব একটা গিল্টি ফিলিংস হয়েছিল যে একদিন যা করেছি সেটা পুরোটা ঠিক করিনি। তো যার ফলে তো আমি একটা মরিয়া চেষ্টা করেছিলাম যে আমি, আপনারা তো দেখেছেন যে আমি ডিসিডব্লিউ তে থাকার সময় একটা বই পাবলিশ করার চেষ্টা করেওছি যে সাইন ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষা থেকে কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে যাবে, বা সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে সেখানে সাইন ল্যাঙ্গুয়েজ আর সাইন্ড বেঙ্গলি এর মধ্যে তফাৎটা কি, এটা বোঝাবার জন্য 3টে ইয়েতে একটা বই তৈরি করেছিলাম, জানবো এবার। তো ওতে বাংলা সেন্টেন্স, তারপরেতে সাইন সেন্টেন্স, হ্যাঁ, এইটাকে দিয়ে বোঝাবার চেষ্টা করা হয়েছিল। যদিও প্রচুর কনফ্লিক্ট হয়েছিল এটা নিয়ে NIHH এর সাথে, যে এটা সাইন ল্যাঙ্গুয়েজ পাবলিশ করার মতো ল্যাঙ্গুয়েজ নয়। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে সত্যি সাইন ল্যাঙ্গুয়েজ তো লিখে পাবলিশ করার জিনিস নয়, কেননা ওটা চলমান ভাষা। কিন্তু তাহলেও আমাদের কিছু না কিছু ডকুমেন্ট তো রাখতেই হয়, যার ফলেতে মানে যারা লিখিত ভাষা পড়ে বোঝে, বাংলা ভাষা বোঝে, তাদের সামনে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং একটা মানে জাস্ট ফার্স্ট ফুটস্টেপ হিসেবে যে সাইন ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং সাইন ল্যাঙ্গুয়েজ এই দুটোকে পাশাপাশি কিভাবে দেখা যায়, বাংলা ভাষা আর সাইন ল্যাঙ্গুয়েজের ঠিক এক নয় জিনিসটা, হ্যাঁ, এবং কিন্তু এর মধ্যেও ব্যাকরণ আছে। এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য ওয়ার্ড লেভেলে, সেন্টেন্স লেভেলে এবং প্যারাগ্রাফ লেভেলে আমি 3খানা বই পাবলিশ করার, মানে ডেভেলপ করার চেষ্টা করেছিলাম। তো যার জন্য আমি, মানে আই এম নট এক্সপার্ট ইন সাইন ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি এটা মানে ভীষণভাবে, মানে আই অ্যাপ্রিসিয়েট দিস পিপল যারা এটাকে করে, এবং মানে যারা এটাকে যারা ব্যবহার করে, আই হ্যাভ এভরি রেসপেক্ট ফর দ্যাট। থ্যাংক ইউ। আমরা তো আমাদের সময় পার করে ফেললাম, সব প্রশ্ন করা যাবে না, আর হয়তো একটাই প্রশ্ন করা যেতে পারে, তাই না সোমা যদি সেটা একটুখানি বলো। দাদা, এই করোনা অতিমারির জন্য স্কুল তো বন্ধ এবং বাচ্চারা সবাই বাড়িতে রয়েছে, এই সেক্ষেত্রে মানে মা বাবা হিসেবে সকলেরই মানে খুব একটা টেনশন এবং খুব
উদ্বেগের মধ্যে আছে যে বাচ্চাগুলো কি হচ্ছে, প্লাস অনলাইন ক্লাস তো ওদের জন্য খুব একটা যে ফলপ্রসূ হচ্ছে তা মনে হয় নয়। সেক্ষেত্রে মা বাবা হিসেবে কি করণীয়? আর আর যদি একটু বলেন, একটু যদি উচ্চশিক্ষার ব্যাপারেও বলেন, যে উচ্চশিক্ষায় তো আগামী দিনে আশা করা যাচ্ছে যে এই নতুন যে শিক্ষানীতি সেটা চালু হতে চলেছে, সেক্ষেত্রে আমাদের বধির ছেলে মেয়েদের জন্য সেটা কতটা ফলপ্রসূ হয়েছে বা আগামী দিনে হতে চলেছে? শিক্ষানীতিটা নিয়ে আগেই বলে নি, কারণ বিশেষ বলার নেই। এই শিক্ষানীতিটা নিয়ে আমি কিছু বুঝতে পারিনি, তার কারণ বোঝার মতো করে এখনো শিক্ষানীতিটা কিছু আসেনি। ওই যেমন কিছু মনে করবেন না, এইসব পলিটিক্যাল কথাবার্তা হয়ে যায়। যেমন ওই আমাদের অর্থমন্ত্রী এভাবে লাস্টবারে যেভাবে বাজেট পেশ করলেন, কিছুই বুঝতে পারলাম না বাজেটে, সেই রকম আর কি এই শিক্ষানীতিটাও যেভাবে বেরিয়েছে, যে কি জিনিস বেরিয়েছে আমি কিছু বুঝতে পারলাম না, যে আলটিমেটলি কি জিনিস দাঁড়াবে সেই রকম কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তো এই শিক্ষানীতি নিয়ে আরো অনেক আলোচনা হবে। আপনাদের মানে ড্যাব থেকে আলোচনা করা হচ্ছে, আমিও দুটো আলোচনাতে শুনেছি, তো ভালো লেগেছে আলোচনাগুলো। তো আলোচনাতে আপনারাও থাকবেন এগুলোতে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই আলোচনাগুলোতে থাকার দরকার। আর অনেক জায়গা রয়েছে যেগুলোতে আমাদের ভয়েস রেজ করতে হবে সকলেরই। তো এমনি শুধু বধিরতাযুক্ত মানুষ বলে নয়, সার্বিকভাবে সকল ছেলে মেয়েদের জন্য এই শিক্ষানীতি কতখানি কাজের হবে কি হবে না, এই ব্যাপারে কোনো মানে ডাইরেক্টিভ আমি দেখতে পাইনি। অনেক বড় বড় মানে বেলুন ফোলানোর মতো করে অনেক বড় বড় আশার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে সেটা ইমপ্লিমেন্টেড হবে এইটা কিছু দেখায়নি। সুতরাং এটা যে কি হতে যাচ্ছে আমি জানি না। মানে আমার যতটুকু, আমার খুব ধারণা খুব কম, পড়াশোনাও খুব কম, কিন্তু যতটুকু তাতে আমি এটা কিছু বুঝতে পারিনি খুব একটা। শুধু বড় বড় মানে স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু সেটা আদৌ কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেই ব্যাপারে কোনো কিছু আমি বুঝতে পারিনি। সেইগুলো দেখলে তখন বোঝা যাবে। আর একটা কি বললেন যে বাড়িতে আছে পড়াশোনার ব্যাপারে অনলাইনে হচ্ছে না এখন? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে পড়াশোনাটা হচ্ছে না ঠিক মতো। অনলাইনে তো হওয়া তো সত্যিই মুশকিল আছে, কেননা সামনাসামনি কমিউনিকেশনেতেই অসুবিধে হয় আমাদের। আমাদের ছেলেমেয়েরা পুরোটা 100% নিতে পারে না, সেই জায়গাতে আবার অনলাইনে কতখানি নিতে পারবে সেটা তো আছেই। আমার এখানটাতে মনে হয় অনেকটা যে, দেখুন এটা তো অ্যাকসেপ্ট তো করতেই হবে, কিন্তু অনেক বেশি মানে সক্রিয় হতে হবে যে বাড়িতে যারা বাচ্চাকে দেখছেন, সে মা হোক বা কেয়ার গিভার হোক বা বাবা হন, মানে যিনি বাচ্চার পড়াশোনার বিষয়টা দেখেন তাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। এবং মানে অনলাইনের কাজটা অনেকটা মানে বাড়ির যিনি মানে বাড়িতে যিনি বাচ্চাটাকে দেখেন তিনি ভালো করে বুঝে নিন এবং তিনি আলাদা করে বাচ্চাটার সাথে কাজ করুন। সেখানে যে যে টপিকগুলো আছে যেগুলো করানো হচ্ছে সেগুলোকে অ্যাডাপ্ট করে নিয়ে সেই অনুযায়ী কাজ করার দরকার বলে আমার মনে হয়। এই মানে এগুলো হচ্ছে যে যেগুলো মানে স্কুলের পড়াশোনা রিলেটেড, যে স্কুল খুলবে তারপর তুই বলবে পরীক্ষা নেবো, এই সমস্ত যে ব্যাপারগুলো হবে তার জন্য এইভাবেই প্রস্তুতি নিতে হবে, যে বুঝে নেওয়া, টাস্কটাকে বুঝে নেওয়া, তারপরে বাড়িতে নিজেরা বাচ্চাকে দেখাশোনা পড়ানোর ব্যবস্থা করা। আমরা এই বধিরতাযুক্ত বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটাতে প্রথম থেকেই আমরা বারবারই বলে আসি যে শিক্ষক শিক্ষিকা যত মানে পর্যাপ্ত নয় এদের জন্য, বাড়িতে সর্বক্ষণ যারা দেখছেন তারা যতক্ষণ না সক্রিয় ভূমিকা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এদের পড়াশোনার জায়গাটা খুব সহজ সরল করে নেওয়া যাবে না, অ্যাটলিস্ট আপ টু ক্লাস 8। তারপরেতে ক্লাস 8 পর্যন্ত একটা লেভেল তৈরি হয়ে গেলে তারপরেতে তাকে প্রাইভেট টিউশন হ্যান ত্যান বা নির্দিষ্ট সময়ের পড়াশোনার লোক এসে দেখে গেল, সেই সব করা যাবে। কিন্তু ক্লাস 8 পর্যন্ত মানে ইট স্টার্টস ফ্রম প্রি স্কুল টু ক্লাস 8, এইখানটা তাকে একটা রিগারাস সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটার জন্য এটা অপর লোকের উপরতে পুরোটা ছেড়ে দিয়ে আমার মনে হয় হবে না। তো আমরা বরাবরই এই জন্যে বাড়িতে কারো বাড়ির মানে হয় মা কিংবা বাবা কিংবা অন্য কেউ এই দায়িত্বটা নেবার কথা
আমরা বারবার বলে এসেছি। আর এখন প্র্যাকটিক্যালি আগে আগে যারা দায়িত্ব অলরেডি নিয়েছেন, বুঝে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, তাদের অতটা অসুবিধা হচ্ছে না। যারা কিন্তু ওই মানে স্পেশাল স্কুলের টিচারকে বা ইয়েকে ভগবান বলে, যে আপনারা যা করবেন আপনারা ভগবান বলে নিজের দায়িত্বটাকে এড়াবার চেষ্টা করেছেন, তাদের কিন্তু এখনো অসুবিধাটা বেশি হবে। তো এটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, নিজেদেরকে কিন্তু সক্রিয় ভূমিকা নিতে হবে, নিজেদেরকে পড়াশোনা করাতে হবে, এছাড়া কিছু করার নেই। আমার মনে হয় যে যারা আপনারা অন্বেষা থেকে যে সাপোর্টটা দিচ্ছেন, অনেক বেশি পেরেন্টসকে মানে এম্পাওয়ার করুন, পেরেন্টসকে শেখান, যাতে সে বাচ্চাকে শেখাতে পারবে। আর আগামী দিনেতে এই কাজটা মানে এখন তো আর এক নতুন টার্ম এসেছে, নিউ নর্মাল। তো নিউ নর্মাল যে অবস্থাটা আসছে, তাতে অনেক বেশি এগুলো ওই পেরেন্ট বা বাড়িতে যিনি দেখবেন, সবসময় যে মাকেই দেখতে হবে এমন কথা নয়, মানে যিনি বাড়িতে এই দায়িত্বটা নেবেন, ফ্যামিলির কাউকে এই দায়িত্বটাকে নিতে হবে এবং তাকে শিখতে হবে এবং তাকে সাপোর্টটা করতে হবে। কেন শুধু প্রাইভেট টিউটরকে দিয়ে হবে না, কারণ প্রাইভেট টিউটর একটা নির্দিষ্ট সময় আসবে, পড়াবে, চলে যাবে। কিন্তু এই বিশেষ করে প্রি স্কুলটা তো সর্বসময়ের কাজ, মানে শুধুমাত্র ওই কতগুলো বইয়ের পড়া শিখিয়ে দিলেই হলো না, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কাজটা করতে হবে। তার প্রি স্কুল এজ ক্লাস 1-2 এই পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা খুব ভালো জায়গা। এর পরেতে আস্তে আস্তে তার ফর্মাল এডুকেশনেতে ঢুকছে সে, যেখানে তার বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক ম্যাথস বা বেসিক কনসেপ্ট, এর সাথে সাথে তার কিছু ফর্মাল টেক্সট বুকের কাজ শুরু হবে। এবং এবার যখন ক্লাস 6 ক্রস করে যাচ্ছে, তখন ওই বেসিকের জায়গার কাজগুলো কম হয়ে যাচ্ছে আর টেক্সট বুকের কাজ বাড়তে থাকছে। এবার যখন সে ক্লাস 9-এ উঠে যাচ্ছে, তখন তার মেন কাজটাই হচ্ছে টেক্সট বুক নিয়ে। ঠিক আছে? তো এই ব্যাপারটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, মানে বিশেষ করে যারা মানে ডেফ ছেলে মেয়েদের জন্য, যে প্রি স্কুল পিওরলি বেসিক জিনিসের উপর, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর কাজ হবে এবং আস্তে আস্তে স্কুল রেডিনেস তৈরি হবে। স্কুলের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ক্লাস 1, ক্লাস 2 তার ম্যাক্সিমাম কাজটা হবে যে প্রি ল্যাঙ্গুয়েজ, মানে প্রি রিডিং, প্রি রাইটিং, প্রি ম্যাথস কনসেপ্ট, এই জায়গা, সাথে সাথে তার নাম্বার ওয়ার্ক, তার রিডিং অ্যাক্টিভিটি, রাইটিং অ্যাক্টিভিটি, এইগুলো মানে বেসিক ল্যাঙ্গুয়েজের কাজটা অনেকটা বেশি হবে জোরদার। ক্লাস 3 থেকে ওই বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক ম্যাথস, বেসিক কনসেপ্ট, এর সাথে সাথে তার ফর্মাল টেক্সট বুকের কাজ শুরু হবে। ক্লাস 6-এ উঠে গেল যখন, তখন আস্তে আস্তে বেসিকের জায়গা কমতে থাকবে, টেক্সট বুকের কাজ বাড়তে থাকবে। ক্লাস 9-এ উঠে গেল, টেক্সট বুক নিয়েই মূলত কাজ হবে। কিন্তু শুধুমাত্র একজন পার্ট টাইম টিচারের উপর নির্ভর করে কিন্তু এই কাজ করা যাবে না। প্রি স্কুল পিওরলি মা, ঠাকুমা বা বাড়িতে এই ধরনের কেয়ার গিভাররা ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাস 1-2 পর্যন্ত। তারপরেতে আরেকটু বেটার সাপোর্ট দিতে হবে, যেখানে লিটারেসি লেভেলে আরো বেটার সাপোর্ট দেওয়া যাবে। মা যদি পারেন ভালো, মা বাবা যদি শেয়ার করেন ভালো, বা অন্য কেউ। অনেক সময়তে আমরা ভাবি যে বয়স্ক মানুষদের দিয়ে খুব ভালো কাজ হবে, সব সময় এটা হয় না। বয়স্ক মানুষদের ধৈর্য একটু কম, তার কারণ তাদের শারীরিক সক্ষমতাটা কমে গেছে। শারীরিক সক্ষমতা কমে গেলেই তার মেন্টাল এনার্জির লেভেলটাও কিন্তু কম হয়ে যায়, আর তাই ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কাজগুলোতে একটু অসুবিধাও হয়, একটু রেগে যান তাড়াতাড়ি, হ্যাঁ, পারেন না সবসময়। আমি দাদু ঠাকুমাকে ছোট করছি না, কিন্তু দাদু ঠাকুমারও একটু কমফোর্টেবল জোন পাওয়া দরকার, সেইটা বললাম আর। তো এইরকম ভাবে কাজ করতে হবে। এখন বিশেষ করে যারা বাড়িতে পড়াশোনার বিষয়টা দেখছেন, তারা আপনাদের থেকে ভালো করে বুঝে নিন, বুঝে নিয়ে তারা বাড়িতে কাজটা করুন ভালো করে, এইটা বলবো। থ্যাংক ইউ সুপ্রিয় দা। আসলে আমাদের কাছে এখনো আরো অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে প্রশ্নগুলো করা হয়ে উঠছে না। এই আসলে এই ধরনের প্রশ্নগুলো করার জন্য এতটুকু সময়টা একদমই মানে ঠিকঠাক নয়, আর একটু বেশি সময় দরকার। যাই হোক, আবার আগামী দিনে হয়তো আরো কিছু প্রশ্ন নিয়ে আমাদের মায়েরা আসবে, কারণ ওদের কাছে আরো অনেক রকম প্রশ্ন আছে, কারণ এই সময়টা ওদের খুবই চাপের মধ্যে যাচ্ছে। ওরা খুবই মানসিকভাবে, আমরা প্রত্যেকেই খুব মানসিকভাবে ইয়ে হয়ে রয়েছি। মায়েদের একটা কথা বলবেন, যে
যে তারা ভীষণভাবে নিজেদেরকে ইনফিরিয়ার ভাবে, এইটা আমি একদম মানে ভাবতে দিতে চাই না। আমি জানি মায়েরা খুব ভালো কাজ করেন, দে আর ডুইং এক্সেলেন্ট জব। তারা যেন নিজেদেরকে রেসপেক্ট করতে পারেন যে তারা যে কাজটা করছেন সেটা যথেষ্ট ভালো কাজ করছেন। সবসময় আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না, এইটা যেন একটু ভুলে যান। তারা যথেষ্ট ভালো কাজ করছেন এবং তারা মানে যতটুকু তাদের বাচ্চার উন্নতি এইটা তাদের কাজের জন্য হচ্ছে, এইটা তাদের বোঝার দরকার। তো মানে লেট দেম রেসপেক্ট দেমসেলভস ফার্স্ট। ঠিক আছে, তারা খুব ভালো কাজ করছেন। আমি যতটুকু কাজ দেখেছি মায়েদের, আমার খুব ভালো লেগেছে এবং আই অ্যাপ্রিশিয়েট দেম। হ্যাঁ স্নিগ্ধা, আমাদের প্রশ্ন উত্তরটা প্রায় শেষের পথে, কারণ আর তো আমাদের সময় নেই, আমরা আর এগোতে পারছি না বেশি। তুমি এবার একটু বলো কিছু। হ্যাঁ, আমি সরি, আমার কানেকশনটা গন্ডগোল হয়ে গেল, আমি বারবার বেরিয়ে গেলাম, ঢুকতে পারছিলাম না, শেষে এখন মোবাইলে এসে ঢুকেছি এবং এখনো মোবাইলটা অ্যাডজাস্ট করে উঠতে পারিনি, যার ফলে আমি সুপ্রিয়দার লাস্টের কথাগুলো, এত দরকারি কথাগুলো মিস করলাম। আমি জানি না সুপ্রিয়দা এনইপি নিয়ে কি বললেন, শুধু এইটুকু শুনলাম যে এনইপিটা একটা খুব মানে একটা জিনিস হয়ে রয়েছে যেটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, এইটুকুই শুনতে পেয়েছিলাম সুপ্রিয়দার কথা। আমি জানি না তারপরে সুপ্রিয়দা আর কি বলেছেন এনইপিটা নিয়ে, তো ওইটা আমার একটু শোনার আগ্রহ ছিল। যাই হোক, মূল কথা যেটা বলেছেন, অনেক কথার মধ্যে এটাই যে এনইপিটা এখনো কিছু বুঝতে পারা যাচ্ছে না আদৌ কি হতে চলেছে সব বাচ্চাদের ক্ষেত্রে, এবং আমাদের বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই, যে কি হতে চলেছে সেটা ঠিক বোঝা যায়নি। দাদা তাই তো? আমি ঠিক বুঝেছি তো? হ্যাঁ হ্যাঁ, আর এই আলোচনাগুলো তো থাকতে হবে যাতে মানে টাইম টু টাইম আমাদের ভয়েস রেজ করতে পারা যায়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম আলোচনা চলছে নানান প্ল্যাটফর্মে। যারা শিক্ষা নিয়ে কাজ করেন, যারা আর কি সিভিল সোসাইটির লোকজন, তাদের তো দেখছি তারা ভীষণই দুশ্চিন্তাগ্রস্ত যে এডুকেশনটা কোন দিকে যেতে চলেছে। এত রকমের এডুকেশনের মডেল তৈরি হচ্ছে যেটা কিনা একেবারে রাইট টু এডুকেশন অ্যাক্টের বিরুদ্ধে। এই এনইপিতে রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা একেবারে মেনশনই করা হয়নি। এবং সব থেকে যেটা চিন্তার কথা সেটা হচ্ছে যে পুরো ডিসেবিলিটিটাকেই একটা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু মজাটা হচ্ছে ডিসেবিলিটি একটা এমন বিষয় যেটাতে সব সেকশনই আছে, সমাজের প্রত্যেকটা অংশের মধ্যে আছে, প্রত্যেকটা বয়সের মধ্যে আছে, প্রত্যেকটা মানে জাতি ধর্ম অবস্থা সব নির্বিশেষে আছে। সুতরাং তাকে একটা গ্রুপের দিয়ে নির্দিষ্ট করে দিলে ব্যাপারটাকে যে কিভাবে কি হবে এইসব নিয়ে খুব চিন্তা। যাই হোক, তো হ্যাঁ সত্যি আজকেও 4:42, এবার আজকে আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয়দা। মুশকিল হয় যে আপনি যখন বলেন মানে কিছুতেই আমরা সময়টাকে ধরে রাখতে পারি না, কারণ এত কথা মানে আপনার থেকে শুনবার থাকে, জানবার থাকে, এবং সেগুলো শুনতে এত ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি দুদিন পর পর আমাদের জন্য এতখানি সময় দিলেন। এবং মানে আমি নিজে তো খুবই সমৃদ্ধ হয়েছে, এবং আমার বিশ্বাস আমরা অন্বেষার মা বাবা যারা প্রত্যেকে শুনেছি এখানে, প্রত্যেকেই এবং আমাদের ছেলে মেয়েরা যে কালকে শুনেছে সবাই এটা থেকে সমৃদ্ধ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভা, তোমাকে ধন্যবাদ, দুদিন তুমি আমাদের সাথে থেকে নিরলস ভাবে এই সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনের খুব জরুরি কাজটা করেছো। কালকে একটু কানেকশনের বিভ্রাট হয়েছিল বলে কাল একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আজকে আবার ভীষণ স্মুথলি পুরো জিনিসটা হয়েছে। মানে ইনফ্যাক্ট আজকে নেটের মানে নেটওয়ার্কের কানেকশনের বিভ্রাট খুব বেশি হয়নি, শুধু এই শেষ অবস্থায় গিয়ে আমি বেরিয়ে গেলাম ওইটুকু জায়গাতেই যে মিস করলাম আমি নিজে, সেটা তাতে আলোচনায় কোনো ব্যাঘাত ঘটেনি। আর শুভাকে যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অফ স্ক্রিন কিন্তু আরেকটা মানুষ এইরকম নিরলস ভাবে দুদিন ধরে আমাদের সাহায্য করে গেছে। তার নামটা আমরা বারবারই দেখতে পেয়েছি, প্রিয়দর্শিনী ঘোষ। প্রিয়দর্শিনী আমাদের একজন ভলান্টিয়ার। ও কিন্তু আমাদের ছেলে মেয়েদের যাতে সুবিধা হয় বুঝতে গতকাল এবং আজ এই দুদিন একেবারে ননস্টপ কিন্তু ও ট্রান্সক্রাইব করতে থেকেছে। পুরো ট্রান্সক্রিপশনটা প্রিয়দর্শিনী করেছে। প্রিয়দর্শিনী অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এবং আজকে যারা আমাদের এই আলোচনাটার মধ্যে ছিলেন, আমাদের অভিভাবক বা আমাদের বন্ধু, যেমন শ্রীলাদি আছেন আমি জানি, এরকম আরো যারা আছেন হয়তো জানি না, আমরা বুঝতে পারিনি, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আগামী দিনে আরো এরকম নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, শ্রীলাদি কথা বলতে পারছেন না এখানে হয়তো। শ্রীলাদি আপনাকে সুপ্রিয়দা প্রণাম জানিয়েছেন। শ্রীলাদি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সুপ্রিয়দা প্রণাম জানিয়েছেন।
আর আমার মনে হয় আগামী দিনে এটা সময় একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, এই এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসিটা নিয়েও আমার মনে হয় আমাদের আরো একটা দিন আমাদের নিজেদের মধ্যে একটা এটা নিয়ে আলোচনা করার দরকার। যদিও ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরামের আলোচনা হয়েছিল, তাতে আমরা কেউ অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সবাই করিনি। এবং আমরা একটা আমাদের একটা মানে কি বলবো কমেন্টস বা অবজারভেশন বা গাইডলাইনে আমরা যেগুলো চাই যে থাকুক, সেরকম একটা লেখা আমরা লিখে পাঠিয়েছি একদম মিনিস্ট্রি অফ এডুকেশনের দিল্লিতেও। কিন্তু যাই হোক, আমাদেরও মানে মা বাবা হিসেবেও কিন্তু আমাদের এগুলো বোঝার দরকার। এরকম নয় যে এগুলো আমাদের না বুঝলে চলবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই কিন্তু এই বিষয়গুলো আমাদের অনেক বেশি জানার দরকার। যাই হোক, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সুপ্রিয়দা, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভা, থ্যাংক ইউ। প্রিয়দর্শিনীকে আবারও ধন্যবাদ। আজ আমরা এখানেই শেষ করি। সোমা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you.